আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের জৈব রসায়নের আরেকটা নতুন ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস আমরা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে পড়বো। প্লাস হলো যে আমাদের যে তোমার কিছু বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এই জিনিসগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো আসো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। আজকে হলো আমাদের লেকচার 20 নম্বর লেকচার। আমাদের জৈব রসায়নের অনেকগুলো ক্লাস তোমাদের, এটার মধ্যে আজকে হলো 4 নম্বর ক্লাসটা। আসো আমরা দেখি, শুরু করে দিই। তোমরা মোটামুটি আসছো। আচ্ছা, এখান থেকে আসো। আমরা আজকের ক্লাস শুরু করব প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে আমরা কম বেশি সবাই জানি, যে প্রতিস্থাপন বিক্রিয়ায় কি হয়, এখানে দুইটা মূলক পরস্পর কি হয়, প্রতিস্থাপিত হয়, তাই না? আমরা একদম জৈব রসায়নের একদম প্রথম বিক্রিয়া যেটা শিখছিলাম ইউরিয়া তৈরি, সেখানেও আমরা একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখছিলাম। আজকে আমরা একটু ডিটেলসে পড়বো যে প্রতিস্থাপন বিক্রিয়া থেকে কি কি জিনিসগুলো আমাদের পড়া লাগবে বা কি কি জিনিসগুলো আমাদের আসে। দেখো, ফার্স্টে হলো প্রতিস্থাপন বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জিনিসটা আমরা একটু পড়বো। এবং এই যে দেখো, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে দেওয়া আছে, মোটামুটি তোমরা সবাই জানো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। এই যে দেখো, একটি পরমাণু বা মূলক ধারা যদি অন্য একটি পরমাণু বা মূলক কি হয়, প্রতিস্থাপিত হয়, সেটাকে আমরা কি বলতে পারি, প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারি। প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে দেওয়া আছে। দেখো আমরা একটু পড়ি। যে বলছে যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল এরা সবাই কি করতে পারে, প্রতিস্থাপনের মাধ্যমে কি করতে পারে, বিক্রিয়া করতে পারে। এছাড়া দেখো যে সিগমা বন্ধনযুক্ত যৌগগুলো প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করে। দেখো, এলিফেটিক সম্পৃক্ত কার্বনের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া হলো কি নিউক্লিওফিলিক, মানে এলিফেটিক যে যৌগগুলো, আমরা যে এলিফেটিক যৌগ শিখছিলাম মনে আছে, অ্যালকিন, অ্যালকাইন, এরা তো সবাই এলিফেটিক যৌগ, যেদের মধ্যে চক্র পাওয়া যায় না। এদের প্রতিস্থাপন বিক্রিয়াটা নরমালি কেমন হয়, আমরা বলি নিউক্লিওফিলিক বিক্রিয়া হয়। ঠিক আছে? সো এদের প্রতিস্থাপন বিক্রিয়াটা কেমন হয়, আমরা বলি নিউক্লিওফিলিক। এবার আসো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। দেখো, অ্যারোমেটিক যৌগ যেগুলো হলো চক্র পাওয়া যায়, তাদের ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয়, ইলেকট্রোফিলিক। সো এই জিনিসগুলো আমরা একটু পড়বো। যে এলিফেটিক যদি যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাতে চায়, তাহলে সে কিভাবে দেখাবে, নিউক্লিওফিলিকের মাধ্যমে দেখাবে। আর অ্যারোমেটিক যৌগ যদি দেখাতে চায়, তাহলে সে কিভাবে দেখাবে, ইলেকট্রোফিলিকের মাধ্যমে। এখন আসো, প্রশ্ন জিজ্ঞাসা করে যে কেন, কারণ কি। এই যে দেখো, বলছে যে বেনজিনের মধ্যে যে পাই ইলেকট্রনটা থাকে, সেই পাই ইলেকট্রন কি করে, নিউক্লিওফাইল দ্বারা বিকর্ষিত হয় বা নিউক্লিওফাইলকে কি করে, বিকর্ষণ করে। যেই কারণে কি হয়, এখানে নিউক্লিওফাইল বিকর্ষিত হয় এবং ইলেকট্রোফাইল এসে এখানে যুক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, চলে আসো। এই যে আমরা এখান থেকে একদম ডিটেলসে পড়বো। আমরা একটা স্লাইড নিব, স্লাইড নিয়ে আমরা ফার্স্টে শুরু করব। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ার একদম বেসিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়া, সেটাকে বলা হয় এসএন বিক্রিয়া। আমরা সবাই কম বেশি এসএন বিক্রিয়ার সাথে পরিচিত, নামটা আমরা সবাই জানি যে এসএন বিক্রিয়া। এটা দিয়ে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা শুরু হয়। আমরা তাহলে পড়া শুরু করি। দেখো, এসএন বিক্রিয়া থেকে আমরা যা যা বলবো এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। ফার্স্টে জিজ্ঞাসা করে এসএন বিক্রিয়া কত প্রকার। আমরা বলি এসএন বিক্রিয়া হলো দুই প্রকার, একটা হলো SN1 এবং আরেকটাকে বলা হয় SN2। SN2, তাহলে এসএন বিক্রিয়া কয় ধরনের, দুই ধরনের, SN1 এবং কি SN2। এরপরের প্রশ্ন জিজ্ঞাসা করে, এই যে আমরা এসএন বিক্রিয়া পড়বো, এসএন বিক্রিয়া কোথায় দেখা যায়, আমরা বলি অ্যালকাইল হ্যালাইডে দেখা যায়। কোথায় দেখা যায়, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি পাওয়া যায়, এই এসএন বিক্রিয়া পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, আমরা কিভাবে লিখতে পারি বলতো, অ্যালকাইল হ্যালাইডকে আমরা লিখতে পারি এরকম ভাবে যে আর একটা অ্যালকাইল থাকে এবং একটা হ্যালোজেন থাকে, আরএক্স। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি পাওয়া যায়, এসএন বিক্রিয়া পাওয়া যায়। এবার আসো, প্রশ্ন জিজ্ঞাসা করে এর পরের প্রশ্ন, যে এসএন বিক্রিয়ায় উৎপাদ হিসাবে কি পাওয়া যায়। আমরা মনে রাখবো, দেখো এসএন বিক্রিয়ায় উৎপাদ হিসাবে কি পাওয়া যায়, আমরা বলবো উৎপাদ হিসাবে পাওয়া যায় হলো অ্যালকোহল। তাহলে এসএন বিক্রিয়ায় উৎপাদ হিসাবে কি পাওয়া যায়, আমরা বলবো অ্যালকোহল। অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহল মানে তো আমরা জানি যে OH। অ্যালকোহলকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, আমরা যদি অ্যালকোহলকে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখি ROX। আচ্ছা, ROH। এবার আসো, এরপরের প্রশ্ন আসে যে এসএন বিক্রিয়ায় কোন কোন বিক্রিয়ক ব্যবহৃত হয়। দেখো, একটা বিক্রিয়ক কিন্তু আমরা পেয়ে গেছি যে অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয়। তাইলে আমরা যদি বিক্রিয়ক লিখতে চাই যে এসএন বিক্রিয়ায় কোন কোন বিক্রিয়ক গুলা ব্যবহৃত হয়, দেখো 1 নম্বর বিক্রিয়ক হলো আরএক্স, সে হলো 1 নম্বর বিক্রিয়ক।
2 নাম্বার বিক্রিয়ককে, এটা খুব ইম্পর্টেন্ট দেখো, 2 নাম্বার বিক্রিয়ক হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ। আমরা এটাকে অ্যাকুয়াস লিখবো, অথবা অনেক সময় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বদলে আমরা ব্যবহার করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার কি দ্রবণ? জলীয় দ্রবণ। অথবা পরীক্ষার হলে একটু কনফিউজড করার জন্য অনেক সময় এই ২ টা না দিয়ে এরকম দেওয়া থাকতে পারে যে OH- এরপরে হলো অ্যাকুয়াস। OH- এবং হলো অ্যাকুয়াস। তাইলে এই তিনোটাই কি থাকতে পারে? বিক্রিয়ক হিসেবে থাকতে পারে। তাইলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে অ্যালকাইল হ্যালাইড ব্যবহৃত হয় বা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এসএন বিক্রিয়া পাওয়া যায়। এসএন বিক্রিয়া ২ ধরনের হয়। এখানে উৎপাদ হিসেবে অ্যালকোহল তৈরি হয়। বিক্রিয়ক হিসেবে কারা, কারা ব্যবহৃত হয়। এটা গেল ১ নাম্বার। এবার আসো আরেকটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করে। প্রশ্ন জিজ্ঞাসা করে, এখানে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি যে এসএন বিক্রিয়াটা আমরা কিভাবে মনে রাখি? আমরা বলি যে যত দিবে জল তত পাবে অ্যালকোহল। অ্যালকোহল। এই লাইনটার মানে হলো এই যে আমরা যেহেতু জলীয় দ্রবণে বিক্রিয়াটা করাই, তাই না? যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বলো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু জলীয় দ্রবণে আমরা বিক্রিয়াটা করাই, এই কারণে একটা নেমোনিক হিসাবে এটা মনে রাখে যে যত দিবে জল তত পাবে কি? অ্যালকোহল। ঠিক আছে? যে আমরা যদি জলীয় দ্রবণ ব্যবহার করি তাহলে বিক্রিয়ার শেষে আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। এটা জাস্ট একটা নেমোনিক হিসাবে যে এসএন বিক্রিয়ায় কি তৈরি হয় বা উৎপাদ হিসাবে কি পাওয়া যায় এটা মনে রাখার জন্য। তো আশা করি এটা হলো বেসিক কথাবার্তা যে এসএন বিক্রিয়া ২ ধরনের হয় এবং এটা কে দেখায়, উৎপাদ কি তৈরি হয়, বিক্রিয়ক কি, কি তৈরি হয় এবং এটা কিভাবে আমরা মনে রাখতে পারি। এবার আসো আমরা আরেকটা স্লাইডে চলে যাই। আমরা এবার SN1 বিক্রিয়াটা পড়বো দেখো। আমরা এখন একটু ২ টা বিক্রিয়া আলাদা, আলাদা ভাবে পড়ার চেষ্টা করব যে SN1। ফার্স্টে আসো এটার নাম কেন SN1? বলা হয় যে বিক্রিয়ার গতি একটি মাত্র বিক্রিয়কের উপর নির্ভরশীল। বিক্রিয়কের উপর নির্ভরশীল। এই কারণে এই বিক্রিয়াটার নাম হলো SN1 বিক্রিয়া। আমরা একটু আগের স্লাইডটা মনে করার চেষ্টা করি তো। বলতো আগের স্লাইডটাতে আমরা পড়ছিলাম যে এসএন বিক্রিয়া কয়টা বিক্রিয়ক দেখায়? এসএন বিক্রিয়াটা ২ টা বিক্রিয়ক দেখায়, তাই না? এই ২ টা বিক্রিয়কের মধ্যে যদি বিক্রিয়ার গতিটা কি করে? একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, তাইলে ওই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? ওই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি যে এসএন বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এসএন বিক্রিয়া SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া কেন বলা হয় SN1? কারণ কি এখানে ২ টা বিক্রিয়ক থাকা সত্ত্বেও বিক্রিয়ার গতি কার উপর নির্ভর করে? একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে। এবার চলে আসো আমরা একটু বিক্রিয়াটা দেখি দেখো। হুম। আচ্ছা দেখো CH3 C CH3 CH3 Cl, এটা হলো একটা অ্যালকাইল হ্যালাইড। প্রশ্ন যদি আসে যে এই অ্যালকাইল হ্যালাইডটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? আমরা বলতে পারি যে এটা হলো ৩ ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? আমি তোমাদের ডিগ্রি পড়াইছিলাম না যে যতগুলা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে তত ডিগ্রি, তাই না? আচ্ছা দেখো ওর সাথে এবার কে যুক্ত হয়? এর সাথে যুক্ত হয় কি? ৩ টা জিনিস যুক্ত হতে পারে। বলো তো কি, কি যুক্ত হতে পারে? ওর সাথে যুক্ত হতে পারে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত হতে পারে, অথবা আমরা লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, অথবা আমরা কি লিখতে পারি? আমরা OH- অ্যাকুয়াস লিখতে পারি, তাই না? তিনোটাই হতে পারে। যেই কোনো পরীক্ষাতে যেইটাই দেওয়া থাকুক সব ক্ষেত্রেই বিক্রিয়ার রেজাল্ট কি হবে? সেম। এক্ষেত্রে কি হবে দেখো। কি হবে? এই বিক্রিয়াটা শেষে একটা অ্যালকোহল তৈরি হবে। CH3 C CH3 CH3 OH, এবং আরেকটা কি তৈরি হবে দেখো। আরেকটা যেটা তৈরি হবে সেটা হবে আরেকটা বিক্রিয়কের উপর নির্ভরশীল হয়ে। দেখো যদি পটাশিয়াম দেওয়া থাকে তাহলে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড, যদি সোডিয়াম দেওয়া থাকে সোডিয়াম ক্লোরাইড, যদি কিছু না দেওয়া থাকে তাহলে ক্লোরিন মাইনাস। এই যেকোনো একটা তৈরি হতে পারে। সো এই বিক্রিয়াটা হলো কি ৩ ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে জলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা যেকোনো হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। এবার আসো এই বিক্রিয়াটার
আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে এটাকে কেন SN1 বিক্রিয়া বলা হয়। এটার জন্য আমাদের কি করা লাগে? এটার একটু কৌশল আমরা পড়বো। যে কৌশলটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো যে SN1 বিক্রিয়ার কৌশল। দেখো আমি জাস্ট একদম সংক্ষেপে বলবো যে তোমরা যেন বুঝতে পারো যে এটাকে কেন SN1 বিক্রিয়া বলে। আচ্ছা, SN বিক্রিয়ার কৌশল। আচ্ছা, এটাকে কেন SN1 বিক্রিয়া বলে এই জিনিসটাই আমরা একটু দেখবো এখানে। দেখো ফার্স্টে আসো, প্রথম কৌশল, এই কৌশলে বলা হয় যে এই কৌশলের ক্ষেত্রে ধাপ পাওয়া যায় দুটি। কয়টি ধাপ পাওয়া যায়? দুটি ধাপ পাওয়া যায়। দেখো ধাপ নাম্বার একে কি হয় যে CH3 C CH3 CH3 Cl, এই যে Clটা কি হয় এই ধাপটা থেকে CH3 C CH3 CH3 প্লাস এবং Cl মাইনাস এটা তৈরি হয় প্রথম ধাপে। তাহলে প্রথম ধাপে কি তৈরি হয় যে আমাদের যে অ্যালকাইল হ্যালাইডটা ছিল সেই অ্যালকাইল হ্যালাইড থেকে ক্লোরিনটা বের হয়ে আসে, ঠিক আছে, এবং একটা পজিটিভ আয়ন তৈরি হয়, কার্বন আয়ন তৈরি হয় এবং একটা কি তৈরি হয়, নেগেটিভ আয়ন তৈরি হয়। এই ধাপটার উপরই বলা হয় যে বিক্রিয়াটা নির্ভর করে। তাহলে বিক্রিয়া নির্ভর করে কোন ধাপের উপর? আমরা বলবো যে এই যে ধাপটা আমরা লিখলাম এই ধাপের উপর বিক্রিয়া নির্ভরশীল। এই ধাপটার উপর বিক্রিয়াটা নির্ভরশীল। তাইলে আমরা যে SN1 বিক্রিয়াটা পড়ি সেটা কোন ধাপটার উপর নির্ভরশীল? ধাপ 1 এর উপর নির্ভরশীল। এবার আসো আমাদের আরেকটা ধাপ বাকি আছে, সেটা হলো ধাপ 2। ধাপ 2 এর ক্ষেত্রে কি হয়? ধাপ 2 এর ক্ষেত্রে দেখো এই যে CH3 C CH3 CH3 পজিটিভ আয়ন এটার সাথে যুক্ত হয়ে হলো OH মাইনাস। তাহলে আলটিমেটলি কি তৈরি হয় বলতো? তৈরি হয় CH3 C CH3 CH3 OH। দেখো তাহলে ক্ষেত্রে প্রথম ধাপটার ক্ষেত্রে এটার উপরই বিক্রিয়াটা নির্ভর করে, পরের ধাপের উপর বিক্রিয়া নির্ভর করে না। তাহলে প্রথম ধাপের ক্ষেত্রে যদি বিক্রিয়া নির্ভর করে তাহলে দেখো তো এখানে কয়টা বিক্রিয়ক কাজ করতেছে? একটা মাত্র বিক্রিয়ক কাজ করতেছে। কিন্তু দ্বিতীয় ধাপে দেখো তো কয়টা বিক্রিয়ক কাজ করতেছে? দেখো এই ক্ষেত্রে কিন্তু দুইটা বিক্রিয়ক কাজ করে। দেখো এটা হলো 1 নাম্বার বিক্রিয়ক, এটা হলো 2 নাম্বার বিক্রিয়ক। তাহলে দ্বিতীয় ধাপে দুইটা বিক্রিয়ক কাজ করলে কিন্তু প্রথম ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক কাজ করে। এই কারণে এই বিক্রিয়াটাকে কি বলা হয়? SN1 বিক্রিয়া। ঠিক আছে, এটাই আমরা মনে রাখবো যে এই ধাপ কোন ধাপটার উপরে বিক্রিয়াটা নির্ভর করে এবং ওই ধাপে বিক্রিয়ক কয়টা লাগে? একটা। এবার আসো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বো যে SN1 বিক্রিয়া কোন হ্যালাইড বেশি দেখায়? তাহলে কোন হ্যালাইড বেশি দেখায় বলতে এখানে আসলে 3 ডিগ্রি 2 ডিগ্রি এই জিনিসগুলোই বোঝানো হচ্ছে। কোন হ্যালাইড বেশি দেখায়? যে ১ ডিগ্রি দেখায়, ২ ডিগ্রি দেখায় না ৩ ডিগ্রি। এটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো আমরা ফার্স্টে ৩ ডিগ্রি হ্যালাইডটাকে একটু লিখি। দেখো তো CH3 C CH3 CH3 Cl এটা কত ডিগ্রি? ৩ ডিগ্রি। বলা হয় কি এখান থেকে Cl টা বের হয়ে যাওয়া এটার উপরেই তো আসলে বিক্রিয়াটা নির্ভর করে। তাইলে ১ ডিগ্রি ২ ডিগ্রি ৩ ডিগ্রি এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে Cl টা আগে বের হয়ে যাবে এটার উপরেই কি নির্ভর করবে? এটার উপরেই নির্ভর করবে বিক্রিয়ার গতি বা বিক্রিয়া কে বেশি দেখাবে সেটা নির্ভর করবে। তাহলে আমরা একটু দেখি এবং আরেকটা কি বাকি আছে? CH3 Cl। আচ্ছা, এক্ষেত্রে দেখো তো আমরা একটা কথা পড়ছিলাম এর আগের ক্লাসে, তোমাদের কি মনে আছে? আমরা বলছিলাম যে অ্যালকাইল মূলকগুলার একটা ধর্ম হলো তারা কি করে? ইলেকট্রনকে কেন্দ্রীয় মৌলের দিকে ঠেলে দেয়। তাহলে দেখো তো ৩ ডিগ্রি হলে ৩ টা ঠেলে দিবে, ২ ডিগ্রি হলে ২ টা, ১ ডিগ্রি হলে ১ টা, কিন্তু ০ ডিগ্রি হলে ঠেলে দেওয়ার মতো কেউ নাই। ৩ ডিগ্রি যদি ৩ দিক থেকে ঠেলে দেয় তাহলে দেখো তো এই যে ক্লোরিনটা এই যে ক্লোরিনটা এই ক্লোরিন কি করতে পারবে? খুব সহজে এখানের ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে যেতে পারবে এবং ক্লোরিন মাইনাস হিসাবে বের হয়ে যেতে পারবে। তাইলে কে খুব তাড়াতাড়ি ক্লোরিনকে ছেড়ে দিতে পারে? ৩ ডিগ্রি বেশি তাড়াতাড়ি ক্লোরিনকে ছেড়ে দিতে পারে। তারপরে আমরা জানি এরপরের কাহিনী হলো ২ ডিগ্রি হবে, এরপরের কাহিনী ১ ডিগ্রি হবে এবং লাস্ট কি হবে? CH3
এরপরে Cl বা CH3X। তাহলে এটাই হলো কি SN বিক্রিয়ায় কোন হ্যালাইড বেশি দেখায়। তাহলে 3 ডিগ্রি বেশি দেখাবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি দেখাবে 1 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা SN2 বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করি। দেখো তো SN2 বিক্রিয়া। আমরা ফার্স্টে বলবো যে SN2 বিক্রিয়াটা আসলে আমরা একটু লেখার চেষ্টা করি। দেখো SN2 বিক্রিয়াটা আমরা লিখি যে CH3Cl এটার সাথে কারা বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করতে পারে, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করতে পারে, অথবা OH মাইনাস বিক্রিয়া করতে পারে, তাই না? এবং এই ক্ষেত্রে কি হবে? সেম একটা অ্যালকোহল তৈরি হবে। অ্যালকোহলটা কি হবে? CH3OH। সাথে কি তৈরি হবে? হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে পটাশিয়াম ক্লোরাইড, শুধুমাত্র ক্লোরাইড আয়নটা মাইনাস হতে পারে। এটা হলো SN2 বিক্রিয়া, ঠিক আছে? SN2 বিক্রিয়াকে কেন SN2 বলা হয় এটার জন্য আমাদের কি জানতে হবে? কৌশলটা শিখতে হবে। আমরা একটু কৌশলটা একটু দেখে রাখি যে SN2 বিক্রিয়ার কৌশলটা কি হয়। দেখো, মনে রাখবা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটা ধাপই থাকে। কৌশলের ক্ষেত্রে কয়টা ধাপ থাকে? একটা। তাহলে একটা ধাপই পাওয়া যায়। তাহলে আমরা একটা ধাপই লিখবো। দেখো এই ধাপটাতে কি হয়? খুব সহজ জিনিস। দেখো, ফার্স্টে হয় কি যে আমাদের যেই কার্বনগুলা থাকে, কার্বনের সাথে একটা Cl, এখানে আমরা ২ টা হাইড্রোজেন লিখি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, নিচে আমরা লিখি একটা হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, ১ম ধাপে কি হয়? ১ম ধাপে এই ক্লোরিন কি করে? নিজের দিকে ইলেকট্রনকে টেনে নেয়। ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিলে এবং দেখো এখানে একটা OH আয়ন থাকে। OH আয়ন দ্রবণের মধ্যে থাকে। কোত্থেকে দ্রবণের মধ্যে আসে? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে। এখানে একটা মধ্যবর্তী অবস্থা পাওয়া যায়। মধ্যবর্তী অবস্থাটা এমন যে দেখো ক্লোরিন, এই যে কার্বনের সাথে ২ টা হাইড্রোজেন, ৩ টা হাইড্রোজেন, এবং এই পাশে হলো ক্লোরিন, এই পাশে হলো OH। দেখো ক্লোরিনের বন্ধনটা এখানে এটা বোঝানো হয় এরকম ভাবে যে ক্লোরিনের বন্ধনটা আস্তে 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 ভেঙে যাচ্ছে এবং এখানে OH এর বন্ধনটা আস্তে 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 তৈরি হচ্ছে। তাইলে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি ক্লোরিন বের হয়ে আসে, তাহলে CH3OH পাওয়া যায়, সাথে কি পাওয়া যায়? ক্লোরিন মাইনাস পাওয়া যায়। ক্লোরিনটা বের হয়ে আসে আর OH টা এটার সাথে যুক্ত হয়। এখন আমাকে তোমরা বলো যে এই যে একটা ধাপ পড়লাম, এই একটা ধাপে কয়টা বিক্রিয়ক কাজ করছে? দেখো তো এই একটা ধাপে কয়টা বিক্রিয়ক কাজ করছে? এই যে এটা হলো একটা বিক্রিয়ক, এই যে এটা হলো ২ টা বিক্রিয়ক। তাইলে SN বিক্রিয়াকে কি বলা যায়? SN বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে ২ টা বিক্রিয়কই ব্যবহৃত হয়। এই কারণে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় SN2 বিক্রিয়া। এবার আসো আমরা সামনেটাতে চলে যাই। এবার আমরা SN2 বিক্রিয়া কে বেশি দেখায় এটা আমরা একটু শিখবো যে কে বেশি দেখায়। তাহলে কে বেশি দেখায় বলতে এখানে আসলে বোঝানো হচ্ছে কোন হ্যালাইডটা বেশি দেখাবে। ১ ডিগ্রি, ২ ডিগ্রি, ৩ ডিগ্রির মধ্যে কে। আমরা একটু এখানে ছবিগুলো আঁকি। দেখো যে Cl, এখানে আমাদের কে ছিল CH3, 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 এটা হলো ৩ ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমরা যদি ২ ডিগ্রিটাকে আঁকতে চাই তাহলে CH3, এখানে হলো CH3, এখানে হলো H, এরপরে হলো Cl, এরপরে আমরা লিখতে পারি CH3, CH2, এরপরে আমরা লিখতে পারি Cl, এবং লাস্ট কি? CH3Cl। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটা শব্দ মনে রাখতে হবে যে এটা কে বেশি দেয় এটা বোঝার জন্য আমাদের একটা শব্দ মনে রাখতে হবে। সেই শব্দকে বলা হয় স্থানিক বাধা। স্থানিক বাধা কাকে বলে? দেখো, স্থানিক বাধা বলতে বোঝানো হয় কি? বলা হয় একটা পরমাণুতে বা একটা মৌলের মধ্যে যদি বড় বড় কয়েকটা আয়ন থাকে বা অণু থাকে, তাহলে তাদের মধ্যে নতুন একটা আয়ন ঢুকতে কি হয়? বেশি বাধাপ্রাপ্ত হয়। যেমন ধরো আমরা যদি এই যে ৩ ডিগ্রির ক্ষেত্রে একটা OH আয়নকে ভিতরে প্রবেশ করাতে চাই, তাহলে বলতো সে কয়টা জিনিস দ্বারা বাধাপ্রাপ্ত হবে? দেখো, সে এই অ্যালকাইল মূলক দ্বারা বাধাপ্রাপ্ত হবে, এই অ্যালকাইল মূলক দ্বারা বাধাপ্রাপ্ত হবে, এই অ্যালকাইল মূলক দ্বারা বাধাপ্রাপ্ত হবে। তাইলে ৩ ডিগ্রিতে যদি আমরা একটা OH আয়ন প্রবেশ করাইতে চাই, তাইলে সে কয়ভাবে বাধাপ্রাপ্ত হতে পারে? আমরা বলবো যে সে ৩ ভাবে বাধাপ্রাপ্ত হতে পারে বা ৩ জায়গায় সে বাধাপ্রাপ্ত হয়। তাইলে ৩ ডিগ্রির ক্ষেত্রে স্থানিক বাধার পরিমাণ কি? আমরা বলবো বেশি। দেখো আমরা যদি ২ ডিগ্রির জন্য ২ ডিগ্রির জন্য OH আয়নকে যদি যুক্ত করতে চাই, তাইলে এখানে দেখো তো স্থানিক বাধার জন্য কয়টা দায়ী থাকবে? ২ টা অ্যালকাইল মূলক দায়ী থাকবে।
আমরা যদি 1 ডিগ্রির ক্ষেত্রে OH আয়নটাকে যুক্ত করতে চাই তাহলে কি হবে, এখানে একটা স্থানিক বাধা থাকবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো তো, যদি 1 ডিগ্রির, যদি 0 ডিগ্রির জন্য আমরা যুক্ত করতে চাই, এখানে কি কোনো স্থানিক বাধা থাকে? তাহলে এখানে স্থানিক বাধা, স্থানিক বাধা নেই। স্থানিক বাধা যেহেতু নেই, এই কারণে সে তোমার কি করবে, SN2 বিক্রিয়াটা বেশি দেখাবে। তাহলে SN2 বিক্রিয়ার যদি ক্রমটা লিখতে চাই, তাহলে CH3Cl সবচেয়ে বেশি দেখাবে, তারপরে 1 ডিগ্রি দেখাবে, তারপর 2 ডিগ্রি দেখাবে, একদম কম কি দেখাবে, 3 ডিগ্রি দেখাবে। তাহলে আমরা কসটা কি বলবো? আমরা কসটা বলবো যে 3 ডিগ্রির ক্ষেত্রে স্থানিক বাধার পরিমাণ বেশি, এবং 0 ডিগ্রির ক্ষেত্রে বা মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে স্থানিক বাধার পরিমাণ কম। স্থানিক বাধা বলতে কি বোঝাচ্ছে? যে একটা অণু ভিতরে প্রবেশ করার জন্য বড় বড় অণুগুলা যে বাধা দেয়। দেখো এখানে হাইড্রোজেনকে কিন্তু আমরা বড় অণু হিসাবে ধরবো না। কেন? কারণ কি হাইড্রোজেন খুবই ছোট অণু। বাট অ্যালকাইল হ্যালাইড গুলা কিন্তু খুবই বড় বড় আকারের অণু। সো অ্যালকাইল হ্যালাইড কি করবে? OH কে ভিতরে প্রবেশে বাধা দিবে। সো আমরা এই লাইনটা এভাবে মনে রাখবো। ঠিক আছে? ওকে। তাইলে আমরা একটু দেখি যে আমরা ক্লাসের ১ম থেকে এই যে আমরা এসএন বিক্রিয়াটা পড়লাম। কারা, কারা এসএন বিক্রিয়া দেয়। এরপরে SN1 বিক্রিয়াটা আমরা শিখলাম। এটার কৌশলটা আমরা একটু দেখলাম। এবং দেখো এই ক্ষেত্রেও আমরা এটার কৌশলটা দেখলাম। দেখো ওই SN2 বিক্রিয়া কিন্তু ধাপ একটাই। সো এখানে একটা ধাপের উপরেই নির্ভর করবে। তাইলে একটা ধাপে ২ টা বিক্রিয়ক থাকে দেখে এটাকে কি বলা হয়? SN2 বিক্রিয়া। এবং SN2 বিক্রিয়া কে বেশি দেখায় এটা আমরা বললাম। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এসএন বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা? যে এসএন বিক্রিয়া কে দিবে এবং কিভাবে এটাকে SN1 বলে, কেন এটাকে SN2 বলে, এই জিনিসগুলো আমাকে একটু বলো। আচ্ছা, নূরজাহান লিখছে ক্লিয়ার। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আসো আমরা তাহলে এবার সামনে চলে আসি। আচ্ছা, এবার আসো, এই যে এখানে আমাদের এসএন বিক্রিয়া লিখা আছে, দেখো এসএন বিক্রিয়া, এসএন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য লিখা আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো যে এসএন বিক্রিয়া কাকে বলে, এটা আমরা পড়বো। এবং এসএন বিক্রিয়ার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটা স্টার মার্ক দিয়ে লাগবো এখানে। এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে সরাসরি চলে আসবে। আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো যে এসএন বিক্রিয়ায় কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। এই যে এই বিক্রিয়াটা আমরা তোমাদের লিখে দিছিলাম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি দেখায়। দেখো এই যে SN2 বিক্রিয়া এখানে দেওয়া আছে, SN2 বিক্রিয়া, এটার বৈশিষ্ট্য কি এটা আমাদের বলবা। ঠিক আছে? পড়বা এখান থেকে। আচ্ছা, এবার আসো, এই যে এই জায়গাটা তোমরা একটু পড়তে পারো যে SN2 এটা আসলে ফুল দিয়ে কি বোঝানো হয়। এই যে আমরা বলছিলাম যে S মানে হলো প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক, আর 2 বলতে কি বোঝানো হয়? দ্বিআণবিক। দ্বিআণবিক বলতে কি? দুইটা বিক্রিয়ক ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে তোমার দেখো যে SN2 বিক্রিয়াটা কে বেশি দেখায়, এই ক্রমটা দেওয়া আছে। আমরা বুঝে বুঝে বলছিলাম তোমাদের যে এই ক্রমটা কি হবে। এবার আসো দেখো, এই যে এটা খুব ইম্পর্টেন্ট যে SN1 এবং SN2 এর মধ্যে কি কি তুলনা পাওয়া যায়। তোমরা কম বেশি ৫-৬টা তুলনা অলরেডি বলতে পারবা। যেমন SN1 কে বেশি দেয়? ৩ ডিগ্রি। SN2 ১ ডিগ্রি বা 0 ডিগ্রি বেশি দেয়। SN1 এর ক্ষেত্রে তোমার কি হবে? এই ক্ষেত্রে তোমার এই দেখো যে প্রকৃতিটা কেমন হবে, এক যে ৩ ডিগ্রি, ২ ডিগ্রি, ১ ডিগ্রি এটা বলা আছে। বিক্রিয়ার ধাপ এই জিনিসটাও বলা আছে এখানে। বিক্রিয়ার ক্রম, যে কিসের উপর নির্ভর করবে কি হবে না হবে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, এই জিনিসটা আমরা একটু পড়বো যে এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং এটা হলো প্রথম ক্রম বিক্রিয়া। এবং আসো দেখো বিক্রিয়ার ফ্যাক্টর, বিক্রিয়ার উপর কি কি নির্ভর করে। নিউক্লিওফাইলের ঘনত্বের উপর এই বিক্রিয়াগুলো নির্ভর করে। দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। নিউক্লিওফাইলের প্রকৃতির উপর নির্ভর করে। এই জিনিসগুলো একটু দেখে নিবা। যেমন যেমন ধরো সবল নিউক্লিওফাইল কি করে? SN2 বিক্রিয়া দেখায়। এবং দুর্বল নিউক্লিওফাইল গুলা কি করে? SN1 বিক্রিয়াগুলো দেখায়। ঠিক আছে? ওকে। এখান থেকে এবার আসো নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। দেখো নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া, এই জিনিসটা আমরা একটু দেখবো এখন। আচ্ছা, দেখো এই যে এটা আমরা একটু পরেই দেখবো যে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখবো আমরা নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া। এখান থেকে আমরা একটু দেখবো যে অ্যালকাইল হ্যালাইড অপসারণ বিক্রিয়ায় কি কি তৈরি হয় এবং কি 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 হিসাবে ব্যবহৃত হয়। অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার হওয়ার কারণে এখানে নিউক্লিওফিলের ঘনত্ব কম থাকার দরকার হয়। এই লাইনগুলো আমরা একটু রিডিং পড়ে যাবো। ঠিক আছে? এখানে আসো যে অপসারণ বিক্রিয়ার তুলনায় প্রতিস্থাপন বেশি ঘটে, এবং অপসারণ বিক্রিয়া RH এর অবস্থায় 2 রকম বিক্রিয়া হতে পারে। দেখো 2 রকম বিক্রিয়া হতে পারে। বিক্রিয়াগুলো আমরা একটু পরে ডিটেলসে পড়বো। ঠিক আছে? যে কি বিক্রিয়া হতে পারে, এই দুইটা বিক্রিয়াই আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা,
আসো আমরা নতুন একটা স্লাইড নেই, নতুন একটা স্লাইড নিয়ে আমরা এখন পড়বো হলো অপসারণ বিক্রিয়া। আমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবো, আগের স্লাইডের জিনিসগুলা। দেখো অপসারণ বিক্রিয়া, দেখো অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আমাদের মেডিকেলে আসে, সেই বিক্রিয়াটাকে বলা হয় ই বিক্রিয়া। আমরা যেমন এসএন বিক্রিয়া পড়লাম, তেমনি আমরা একটা বিক্রিয়া পড়বো, সেটা হলো কি ই বিক্রিয়া। এবার আসো, প্রথম প্রশ্ন আসে যে ই বিক্রিয়ায় কয় ধরনের? আমরা বলি ই বিক্রিয়া হলো দুই ধরনের, একটা হলো ই ওয়ান বিক্রিয়া, আরেকটা হলো ই টু বিক্রিয়া। তাইলে ই বিক্রিয়া কয় ধরনের? আমরা বলবো দুই ধরনের, একটা হলো ই ওয়ান আর একটা হলো কি ই টু বিক্রিয়া। এবার আসো এর পরের প্রশ্ন, যে ই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক হিসাবে কারা কাজ করে? সেম পড়াশোনাই আমরা করতেছি, যে বিক্রিয়ক হিসাবে কারা কাজ করে? দুইটা জিনিস কাজ করে, দেখো। এক নম্বরে কাজ করে হলো আর এক্স। আর এক্স বলতে এখানে আমরা কাকে বোঝাচ্ছি? অ্যালকাইল হ্যালাইড। দুই নম্বরে কাজ করে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা OH মাইনাস। এই তিনটা জিনিস আমরা আগে পড়ছিলাম না? এবার আসো একটু পার্থক্য আছে আগেরটার সাথে। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহৃত হবে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ, এখানে হাইড্রোক্লোরিক যে সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নেরও কি দ্রবণ ব্যবহৃত হবে? অ্যালকোহলিক দ্রবণ। তাইলে একটা ছিল যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ ছিল, এই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করলে এখানে কোন বিক্রিয়া হবে? অপসারণ বিক্রিয়া হবে। এবার আসো অপসারণ বিক্রিয়া কয় ধরনের? দুই ধরনের। বিক্রিয়কের পরেই আমরা যে জিনিসটা শিখি সেটা হলো উৎপাদ, যে অপসারণ বিক্রিয়ায় কি কি উৎপাদ তৈরি হবে বা কোনটা উৎপাদ তৈরি হয়। দেখো এক নম্বরে অপসারণ বিক্রিয়ায় তৈরি হয় হলো অ্যালকিন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা এই জিনিসটা মনে রাখবো। অ্যালকিনের যখন প্রস্তুতি আমরা পড়বো তখন কিন্তু এই জিনিসটা আমাদের আসবে, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা নতুন স্লাইড নেই, আমরা একটু দেখার চেষ্টা করি যে ই ওয়ান আর ই টু বিক্রিয়া আমরা একটু পাশাপাশি লিখবো। ফার্স্টে আসো যে ই ওয়ান বিক্রিয়া, দেখো নাম দিয়ে বোঝা যাচ্ছে এই বিক্রিয়াটা কি করে। এই বিক্রিয়াটা একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে। এবং ই টু বিক্রিয়া নাম দিয়ে বোঝা যাচ্ছে এই বিক্রিয়াটা কিসের উপর নির্ভর করে? এই বিক্রিয়াটা নির্ভর করে হলো দুটি বিক্রিয়কের উপর, তাই না? সেম SN1 SN2 বিক্রিয়ার মতো। আচ্ছা, আমরা একটু বিক্রিয়াগুলো দেখি। দেখো আমরা মনে রাখবো ই ওয়ান আর S1 পুরোপুরি সেম, তাইলে S1 এ কে বেশি বিক্রিয়া দেখাতো? 3 ডিগ্রি। এখানেও ই ওয়ান বিক্রিয়া দেখাবে কে? 3 ডিগ্রি। আর ই টু বিক্রিয়া কে দেখাবে? SN2 এর মতো 1 ডিগ্রি বা 0 ডিগ্রি। তাইলে আসো আমরা একটু দেখি, যে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে CH3 সি CH3 CH3 Cl, এটার সাথে কে যুক্ত করবে? আমরা লিখি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। ঠিক আছে, বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হবে হলো এই যে দেখো সহজ জিনিস, ফার্স্টেই তৈরি হবে কি? ফার্স্টেই তৈরি হবে হলো সোডিয়াম ক্লোরাইড। আমরা এইভাবে মনে রাখবো যে প্রথমেই তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। এখানে যদি OH মাইনাস শুধু দেওয়া থাকতো তাহলে আমরা ক্লোরিন লিখতাম। আচ্ছা, তাহলে দেখো এই ক্লোরাইড চলে গেল, এখানে দেখো একটা কার্বন আছে আর 3টা অ্যালকাইল মূলক আছে। আমরা কি করব? যে কোনো একটা অ্যালকাইল মূলক থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিব। তাহলে দেখো তো, ধরে নাও আমরা উপরেরটা থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিব, তাহলে দেখো এটার কোনো পরিবর্তন হবে না। আমরা একটু অন্য কালি দিয়ে লিখি, দেখো CH3 এটা সেম থাকবে, এখানের CH3 এটাও সেম থাকবে। বাট উপরে এখানে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিই, এখানে কি হবে? একটা দ্বিবন্ধন তৈরি হবে, এবং দ্বিবন্ধন তৈরি হয়ে এখানে কি হবে? একটা হাইড্রোজেন কম হবে। এটার সাথে আমাদের কি তৈরি হবে? এটার সাথে আমাদের তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা কি একটা অ্যালকিন? তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হলো? সহজ জিনিস, এই ক্ষেত্রে হলো কি, যে 3টা CH3 ছিল, 3টা CH3 থেকে যে কোনো একটা থেকে আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিব। একটা হাইড্রোজেনকে বাদ দিলে কার্বনের হাত মিলানোর জন্য এখানে কি করা লাগবে? 2টা দিতে হবে, তাই না? 2টা দ্বিবন্ধন দিতে হবে। এই ক্ষেত্রে দেখো তো, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নিব হলো CH3 CH2OCl। ফার্স্ট কথা, আমরা এখানে কিন্তু CH3Cl এটাকে আমরা ব্যবহার করব না। এটাকে আমরা ব্যবহার করব না। কেন এটাকে ব্যবহার করব না? আমাকে
তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও যে এটাকে আমরা ব্যবহার করব না, মিথাইল ক্লোরাইডকে বা 0°কে আমরা ব্যবহার করব না। কেন করব না? কারণ কি আমরা তো এখানে অ্যালকিন তৈরি করব। অ্যালকিন তৈরি করতে সর্বনিম্ন কয়টা কার্বন দরকার? 2টা। তাহলে এখানে কি 2টা কার্বন আছে? নাই। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যেটা ব্যবহার করতে পারবো সর্বনিম্ন সেটা হলো 1° বা CH3 CH2Cl। এই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে? দেখো সেম জিনিস। এই ক্ষেত্রে বিক্রিয়াটা হবে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা নিব, এটার কি দ্রবণ নিব? আমরা অ্যালকোহলীয় দ্রবণ নিব। দেখো অ্যালকোহলীয় দ্রবণ নিব, কি হবে? সহজ জিনিস। আমরা বলবো যে ফার্স্টে তো আমাদের কি তৈরি হয়ে যাবে? ফার্স্টে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর কি তৈরি হবে? দেখো আমরা এখানে ক্লোরিনটাকে বাদ দিব, আর এই ক্ষেত্রে একটা হাইড্রোজেন বাদ দিব। দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে আর 2টা হাইড্রোজেন আছে, আমরা কি করব? বেশিটা থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিব। তাইলে CH3 CH2 ডাবল বন্ড CH2, তাহলে CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে কি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, তাই না? প্লাস হলো কি? প্লাস হলো সোডিয়াম ক্লোরাইড। তাইলে এটা হলো আমাদের E2 বিক্রিয়া, ঠিক আছে? তাইলে E1 বিক্রিয়াতেও আমাদের অ্যালকিন তৈরি হয়, E2 বিক্রিয়াতেও আমাদের অ্যালকিন তৈরি হয়, এবং E1 এবং E2 বিক্রিয়ার মধ্যে কোনটা কোনটাতে একটা বিক্রিয়ক কাজ করে বা একটা বিক্রিয়কের উপর নির্ভর করে সেটা হলো E1, আর কোনটাতে 2টা বিক্রিয়কের উপর নির্ভর করে সেটা হলো E2। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কে বেশি দেখায়, তাই না? আমরা বলছিলাম E1 ইজ ইকুয়াল টু হলো S1। E1 এর সবকিছু কিসের মতো? S1 এর মতো। তাহলে বলো তো সবচেয়ে বেশি দেখাবে 3°, তারপরে দেখাবে 2°, তারপরে দেখাবে 1°, একদম লাস্টে কে দেখাবে? CH3Cl। বলো তো CH3Cl কে এখানে আমরা লিখতে পারবো? না, লিখতে পারবো না। কেন আমরা লিখতে পারবো না? কারণ কি, সে এক কার্বন বিশিষ্ট। এক কার্বন বিশিষ্ট কেউই কি করতে পারবে না? বিক্রিয়াটা দেখাইতে পারবে না। কারণ কি অ্যালকিন তৈরির জন্য আমাদের সর্বনিম্ন কি লাগবে? আমাদের সর্বনিম্ন 2টা কার্বন লাগবে। তাহলে এই ক্ষেত্রে বলো তো এটা কি হবে? 1° বেশি দেখাবে, তারপর 2° দেখাবে, এবং লাস্ট কি করবে? 3° দেখাবে। সো একটু পর্যন্ত আমরা পড়বো। এবং এই ক্ষেত্রে একটা বিক্রিয়ক, এই ক্ষেত্রে 2টা বিক্রিয়ক কাজ করে। এবং কেন এখানে আমরা 0°কে নিব না? কারণ কি 0°র ক্ষেত্রে কি হয় না? একটা কার্বন মাত্র কাজ করে, তাই না? একটা কার্বন থাকে, এই কারণে আমরা নিব না। এই ক্ষেত্রে আমরা আরেকটা স্লাইডে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো সাইজেফ নিয়ম। এটা আমরা পরে অপসারণ বিক্রিয়াটা আমরা শেষ করে দিব। যে সাইজেফ নিয়ম কাকে বলে? দেখো সাইজেফ নিয়ম কাকে বলে, আমরা ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন দেখাই। দেখো CH3 CH3 CH CH2, এরপরে হলো CH, এরপরে দেখো CH3, এখানে হলো Br। এটা হলো একটা ধরো অ্যালকাইল হ্যালাইড, তাই না? কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখা যাচ্ছে? এটা হলো 2° অ্যালকাইল হ্যালাইড। এই যে এখানে একটা, ওইখানে একটা, তাহলে এটা কত ডিগ্রি? 2° অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এবার আসো এটার সাথে যদি আমরা বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। দেখো এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়া করাতে চাই, তাইলে আমাদের উৎপাদ কি কি তৈরি হবে? দেখো ফার্স্টে আসো, উৎপাদ 2টা জিনিস তৈরি হতে পারে। দেখো আমরা এখান থেকে যদি ব্রোমিনটাকে বাদ দেই, তাহলে দুই পাশে 2টা কার্বন থাকে, যে কোনো একটা কার্বন থেকে কি হতে পারে? একটা হাইড্রোজেন চলে যেতে পারে। তাইলে প্রথম ক্ষেত্রে হতে পারে এরকম যে CH3, এরপরে CH ডাবল বন্ড CH, এরপরে হতে পারে CH3। আরেকটা জিনিস কি হতে পারে? আরেকটা হতে পারে CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এই যে এই 2টা জিনিস হতে পারে, 2টা অ্যালকিন তৈরি হতে পারে, যে কোনো একটা হতে পারে। এখন আমাদের ক্ষেত্রে কোনটা তৈরি হবে এটা আমরা মনে রাখবো সাইজের নিয়ম দিয়ে। যে কোনটা তৈরি হবে আমরা মনে রাখবো কিভাবে? দেখো আমরা ফার্স্টে বিক্রিয়কটার মধ্যে বিটা কার্বন কোনটি সেটা খুঁজে বের করব। দেখো তো আমরা মনে রাখবো যে কার্যকারী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের দুই পাশে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় বিটা কার্বন। তাইলে এই ক্ষেত্রে 2টা বিটা কার্বন আমরা দেখতেছি, একটা বিটা কার্বন, আরেকটা বিটা কার্বন হলো এটা, তাই না? তাইলে 2টা বিটা কার্বন আমরা দেখতেছি। তাইলে একটা আলফা কার্বন এবং 2টা বিটা কার্বন। এবার আসো আমরা দেখব যে বিটা কার্বনের মধ্যে যে হাইড্রোজেন গুলো যুক্ত থাকে সেগুলোকে বলা হয় বিটা হাইড্রোজেন। তাহলে দেখো এখানে 2টা বিটা হাইড্রোজেন, সেখানে 3টা বিটা হাইড্রোজেন। সাইজেপ নিয়মটা হলো এরকম, আমরা একটু পাশে লিখি সাইজেপ নিয়মটা কি। সাইজেপ নিয়মটা হলো কম হাইড্রোজেন সংখ্যক বিটা কার্বন থেকে
হাইড্রোজেন অপসারণ হবে, এটাকে বলা হয় সাইজেপ নিয়ম। তাহলে সাইজেপ নিয়ম মানে হলো যতগুলা বিটা কার্বন থাকবে তার মধ্যে যেই কার্বনের সাথে হাইড্রোজেন সবচেয়ে কম সংখ্যক থাকবে সেইখান থেকেই হাইড্রোজেন যাবে। তাইলে দেখো তো, এই ক্ষেত্রে দেখো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, কোনটাতে কম আছে? আমরা দেখলাম যে এই বিটাতে কম আছে। তাইলে এই বিটা থেকে দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে বলো তো আলটিমেটলি কোন যৌগটা তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে। তাইলে এটা কি আমরা প্রধান উৎপাদ বলবো, তাই না? তাহলে এটাকে আমরা কি উৎপাদ বলবো? এটাকে আমরা বলবো প্রধান উৎপাদ। প্রধান উৎপাদ। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটাকে কেন প্রধান উৎপাদ বলা হয়। এটাকে কেন বলা হয়েছে? কারণ কি সাইজেপ নিয়ম অনুসারে কম সংখ্যক হাইড্রোজেন বিশিষ্ট বিটা কার্বন হলো এটা। তাহলে এটা থেকে তোমার কি হবে? ক্যামেরাটা একটু অফ করেন তো, সাউন্ড অফ করেন। ঠিক আছে, সাউন্ড আসছে? সাউন্ড আসছে? আচ্ছা আচ্ছা, তাইলে এই সাইজেপ নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে আমাকে একটু জানাও যে আমরা যে এস এন বিক্রিয়া পড়লাম এবং ই বিক্রিয়া পড়লাম, এটা তোমরা বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা বুঝতে পারবা, কারণ কি ই বিক্রিয়া আর এস এন বিক্রিয়া দুইটাই আসলে সেম জিনিসই, প্রায় সেম। তাইলে আমাকে জানাও যে তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা, এবং সাইজেপ নিয়মটাও তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যে বিটা কার্বনে যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকেই কি হবে? হাইড্রোজেন অপসারণ হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে আমরা সামনে আগাই। আচ্ছা, চলে আসো। আচ্ছা, এবার আসো এই যে অপসারণ বিক্রিয়া, এখান থেকে এই যে ই ওয়ান বিক্রিয়া, আমরা এই বিক্রিয়াটা সম্পর্কে বলছিলাম যে ই ওয়ান বিক্রিয়া, এবং এরপরের এই যে এখানে ই ওয়ান বিক্রিয়াটা দেওয়া আছে দেখো, এরপর দেখো ই টু বিক্রিয়া। ঠিক আছে, এখানে ই টু বিক্রিয়াটা দেওয়া। এই যে এই জিনিসগুলো আমরা এখান থেকে এই যে প্রতিস্থাপন বিক্রিয়া বনাম অপসারণ বিক্রিয়ায় কি কি বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় আমরা মাস্ট এখান থেকে একটু দেখে নিব। এই জিনিসগুলো আমরা যা পড়াইছি তাই এখানে ভিতরে দেওয়া আছে, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, চলে আসো, এই যে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে যাব। এই যে সাইজেপ নিয়মটা দেওয়া আছে দেখো, এই যে সেম, এই যে এখানে এই দুইটা, এখানে তিনটা, তাহলে কোনটা থেকে কাটবে? যেটা হলো কম কার্বন থেকে সেটা থেকে যাবে, তাই না? এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, সেম উদাহরণই একটু দেখে নিবা। এবং এই দুইটাই তোমার কি হবে? এটা সাইজেপ নিয়ম অনুসারে এটা আমাদের করা হবে। এখান থেকে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু এখান থেকে পড়ে নিব। আচ্ছা, চলে আসো আমরা এখানে, তাই
তাহলে অপসারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন পড়বো হলো বেনজিনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা। ফার্স্টে আসো, আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া পড়ার আগে আমরা যে জিনিসটা পড়ার চেষ্টা করি, এখান থেকে আমরা এই জিনিসগুলো একটু পড়ে নিব যে আবেশী ফল, মেসোমারিক ফল, এগুলোর মধ্যে এই যে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক মেসোমারিক ফল কাদের ক্ষেত্রে পাওয়া যায়, এগুলো আমরা একটু পরে আরো ডিটেইলসে পড়বো। জাস্ট এখান থেকে যেমনগুলা পড়ে নিবা এবং এই যে এখানে যেমন দেওয়া আছে যেমনগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, চলে আসো, আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো এই যে বেনজিনে বলয় সক্রিয়কারী মূলক এবং আমরা পড়বো যে বেনজিনের তোমার বলয় নিষ্ক্রিয়কারী মূলক, এই দুইটাই আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ফার্স্টে আসো, বলয় সক্রিয়কারী জিনিসটা আমরা একটু পড়ার চেষ্টা করব। দেখো, আমরা একটা নতুন স্লাইড নেই, আমরা দুইটা জিনিস পাশাপাশি পড়ার চেষ্টা করব। প্রথমে আসো, বলয় সক্রিয়কারী মূলক, বলয় সক্রিয়কারী মূলক। এরপর একটা আসো যে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাইলে বলয় সক্রিয়কারী এবং বলয় নিষ্ক্রিয়কারী মূলক আমরা দুইটাই পাশাপাশি পড়ার চেষ্টা করব। দেখো, ফার্স্টে আমরা যদি একটা বেনজিন চক্র আঁকি, এই যে বেনজিন চক্র, বলা হয় কি বেনজিন চক্রের সাথে কিছু কিছু মূলক যুক্ত থাকে, যে মূলকগুলা তোমার কি করে, বেনজিন চক্রের সাথে কিছু কিছু মূলক যুক্ত থাকে। এই মূলকগুলার কাজ হলো, এই মূলকগুলা তোমার তিনটা জায়গায় ঋণাত্মক আয়ন তৈরি করে। দেখো, ওরা তিনটা জায়গায় ঋণাত্মক আয়ন তৈরি করে। তারা কি করে, এই যে এই অর্থ অঞ্চলে একটা ঋণাত্মক আয়ন তৈরি করে, প্যারা অঞ্চলে একটা ঋণাত্মক আয়ন তৈরি করে এবং এই অর্থ অঞ্চলে আরেকটা ঋণাত্মক আয়ন তৈরি করে। তাইলে কিছু কিছু মূলক যদি বেনজিন চক্রের সাথে যুক্ত হয়, তারা কি করে, দুইটা অর্থ অঞ্চল এবং প্যারা অঞ্চলে কি করে, ঋণাত্মক আয়ন তৈরি করে। এবার আসো, যদি সেম জিনিসই, যে একটা বেনজিন চক্রের তোমার কোনো একটা মূলক যদি যুক্ত থেকে, সে যদি তোমার কি করে, অর্থ দুইটা অঞ্চলে এবং প্যারা অঞ্চলে যদি সে ধনাত্মকতা তৈরি করে, তাইলে এরকম দুইটা জিনিস হতে পারে। তাইলে মূলক দুই রকমের হতে পারে। একটা হলো বেনজিন চক্রের সাথে যুক্ত থেকে সে অর্থ প্যারা নির্দেশক অঞ্চলে কি করতে পারে, ঋণাত্মক আয়ন তৈরি করতে পারে। আর বলয় নিষ্ক্রিয়কারী বলো বা যে কোনো কিছু মূলক কি করতে পারে, অর্থ এবং প্যারা অঞ্চলে কি করতে পারে, অর্থ এবং প্যারা অঞ্চলে ধনাত্মকতা তৈরি করতে পারে। এরকম কিছু মূলকের যদি আমরা উদাহরণ লিখতে চাই, যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণ লিখতে পারি যে আমরা যদি এখানে লিখি যে এ, এবং এই ক্ষেত্রে আমরা যদি লিখি বি, এ এবং বি ধরে নাও দুইটা মূলক। এখন দেখো এ কি কি হতে পারে, দেখো এ ইজ ইকুয়াল টু কি কি হতে পারে, এ হতে পারে CH3, OH, NH2। খুব ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস, আমরা আরো ডিটেলসে পড়বো, আরো জানবো আমরা। যেমন এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া থাকবে। এই যে দেখো NH2, OH, CH3, এছাড়া আরো আরো হতে পারে, আমাদের কি হতে পারে, এই যে দেখো Cl বা যে কোনো হ্যালোজেন হতে পারে। তাহলে আমরা এখানে এই যে Cl, তাহলে এগুলো হলো এ। তাহলে এ যদি যুক্ত থাকে, এর কাজ কি, সে কি করে, বেনজিনের অর্থ এবং প্যারা নির্দেশক, অর্থ এবং প্যারা অঞ্চলে কি করে, ঋণাত্মকতা তৈরি করে। এবার আসো বি, আমরা দেখি যে বি কারা কারা। দেখো ইম্পর্টেন্ট কয়েকটা বি আমরা শিখি, যেমন CHO, এরপরে আমরা পড়ি COOH, এরপরে আমরা পড়ি NO2। ঠিক আছে? তাহলে এরা এরা তোমার কি হিসাবে কাজ করে, এই যে যেমন ধরো এই যে এই যে এখানে দেওয়া আছে দেখো NO2, CHO, COOH। ঠিক আছে? তাইলে এরা তোমার কি করে, এরা যদি তোমার বেনজিন চক্রের সাথে যুক্ত থাকে, তাইলে তারা কি করে, অর্থ এবং প্যারা অঞ্চলে কি করে, ধনাত্মকতা তৈরি করে। এই দুইটা জিনিস বুঝতে করার অসুবিধা নেই। তাহলে আমরা মনে রাখবো, বলয় সক্রিয়কারী মূলক কি কাজ করে, বলয় সক্রিয়কারী মূলক বেনজিন চক্রের সাথে যুক্ত হয়ে অর্থ এবং প্যারা অঞ্চলে কি করে, ঋণাত্মকতা তৈরি করে। আর বলয় নিষ্ক্রিয়কারী মূলক কি করে, বলয় নিষ্ক্রিয়কারী মূলক বেনজিন চক্রের সাথে যুক্ত হয়ে অর্থ এবং প্যারা অঞ্চলে কি করে, ধনাত্মকতা তৈরি করে। একটু পর্যন্ত মনে রাখো। এবার আসো, আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো এরকম। ধরে নাও এখানে একটা ইলেকট্রোফাইল আসলো। ইলেকট্রোফাইল বলতো সবসময় কি চার্জ যুক্ত হয়, ধনাত্মক চার্জ যুক্ত, তাই না? তাহলে ধরে নাও এই দুইটা চক্রের সাথে বিক্রিয়া করার জন্য কি আসলো, একটা ইলেকট্রোফাইল আসলো, এবং ইলেকট্রোফাইলটা কি চার্জ যুক্ত, ইলেকট্রোফাইলটা হলো ধনাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রোফাইল আসলো এখানে বিক্রিয়া করার জন্য, এবং ইলেকট্রোফাইলটা কি চার্জ যুক্ত, ধনাত্মক চার্জ যুক্ত। এবার আমাকে বলো, এই যৌগটার ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা কোন কোন অঞ্চলে যুক্ত হবে, তাহলে ইলেকট্রোফাইল যুক্ত হবে এখানে, ইলেকট্রোফাইল যুক্ত হবে এখানে,
ইলেকট্রোফাইল যুক্ত হবে এখানে, কারণ কি এখানে কি আছে, ঋণাত্মকতা আছে। তাইলে এই যৌগটার ক্ষেত্রে বা এই চক্রের ক্ষেত্রে ইলেকট্রোফাইল যুক্ত হবে অর্থ এবং প্যারা অঞ্চলে। এই ক্ষেত্রে চিন্তা করো তো, ইলেকট্রোফাইল কি এই তিনটা অঞ্চলে যুক্ত হতে পারবে? পারবে না। তাইলে সে কি করবে, যেখানে কিছুই নাই সে সেখানে যেয়ে যুক্ত হবে। তাইলে এই দুইটা অঞ্চলে সে এসে যুক্ত হওয়ার চেষ্টা করবে। তাইলে সে কোন, কোন অঞ্চলে এসে যুক্ত হওয়ার চেষ্টা করবে? সে এখানে যুক্ত হওয়ার চেষ্টা করবে এবং সে এখানে যুক্ত হওয়ার চেষ্টা করবে। তাইলে পাশেরটাতে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রোফাইল গুলো কোথায় যুক্ত হতে চাচ্ছে? ইলেকট্রোফাইল গুলো যুক্ত হতে চাচ্ছে মেটা অবস্থানে। এটার উপর ডিপেন্ড করেই এই মূলকগুলাকে ২ টা নাম করা হয়। যে প্রথম ক্ষেত্রে এটাকে বলা হয় অর্থ-প্যারা নির্দেশক। অর্থ-প্যারা নির্দেশক। কেন এটাকে অর্থ-প্যারা নির্দেশক বলা হয়? কারণ কি এই নির্দেশকগুলা যুক্ত থাকলে, এখানে অর্থ-প্যারা নির্দেশক বলতে আসলে কাকে বুঝাচ্ছে? এ কে বুঝাচ্ছে। ঠিক আছে? অর্থ-প্যারা নির্দেশক যুক্ত থাকলে ইলেকট্রোফাইল গুলা কি করে? অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হয়। এটাকে বলা হয় মেটা নির্দেশক। এটা কি নির্দেশক বলা হয়? এটাকে বলা হয় মেটা নির্দেশক। তাইলে এখানে মেটা নির্দেশক বলতে আসলে কাকে আইডেন্টিফাই করতেছে? মেটা নির্দেশক বলতে আসলে বুঝাচ্ছে বি কে। এখানে বুঝাচ্ছে কি যে বি যদি যুক্ত থাকে, বি বলতে তো ওই ৩ টা জিনিস। বি যদি যুক্ত থাকে তাইলে ইলেকট্রোফাইল গুলা কোথায় যুক্ত হয়? মেটা অবস্থানে যুক্ত হয়। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা বলো? এটাই হলো বলয় সক্রিয়কারী এবং বলয় নিষ্ক্রিয়কারী মূলকের মধ্যে বেসিক পার্থক্য এবং কাকে বলে। তাহলে কেন এটাকে মেটা নির্দেশক বলে, কেন এটাকে অর্থপ্রেরণা নির্দেশক বলে আমরা ইনশাআল্লাহ বলতে পারবো। এবং অর্থপ্রেরণা নির্দেশক হলে ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হয়, মেটা নির্দেশক হলে ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হয় এটা আমরা বলবো। এবং এখানে নির্দেশকগুলোর উদাহরণ বেসিক যে জিনিসগুলো সবসময়ই লাগে, যে এখানে এ বলতে বোঝানো হচ্ছে অর্থপ্রেরণা নির্দেশক, বি বলতে বোঝানো হচ্ছে মেটা নির্দেশক। এর উদাহরণগুলো কি কি, বি এর উদাহরণগুলো কি কি, আমরা এগুলো একটু বই থেকে পড়ে নিব। ঠিক আছে? আমরা সামনে ইনশাআল্লাহ পাবো। সো এটা হলো বেসিক কথাবার্তা যে বলয় সক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী। এবার আসো আমরা ইম্পোর্টেন্ট একটা স্লাইড এখানে শিখবো। সেটা হলো এইরকম। বলা হয় কি যে ইলেকট্রোফাইল যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্রিয়তা ক্রম। তাইলে ইলেকট্রোফাইল কার সাথে খুব সহজে যুক্ত হতে পারবে সেই সক্রিয়তা ক্রমটা আমরা একটু শিখবো। এটা আমরা যদিও আগের ক্লাসে একবার পড়ে আসছিলাম। দেখো এই লাইনটা তোমাদের মনে আছে কিনা? যে সবচেয়ে বেশি ইলেকট্রোফাইল যুক্ত হয় হলো অর্থ প্যারা নির্দেশক সমৃদ্ধ যৌগের সাথে। ঠিক আছে? তাহলে অর্থ এবং প্যারা নির্দেশক যদি থাকে তার সাথে ইলেকট্রোফাইল বেশি যুক্ত হবে। এরপরে হলো বেনজিন। তাহলে এরপরে কার সাথে যুক্ত হয়? বেনজিনের সাথে যুক্ত হয়। এবং লাস্ট কার সাথে যুক্ত হয়? মেটা নির্দেশক সম্মিলিত যে যৌগগুলা সেগুলোর সাথে। তাইলে মেটা নির্দেশক যদি থাকে সেই যৌগের সক্রিয়তা হলো সবচেয়ে কম এবং বেনজিনের হলো মাঝামাঝি এবং অর্থপ্যারা নির্দেশকের হলো কি সবচেয়ে বেশি। এই ফ্লো চার্টটা আমরা মনে রাখবো। এটা খুব ইম্পোর্টেন্ট এবং সামনে আমাদের অনেক কাজে দিবে। এখানে দেখো এই যে বলয় সক্রিয়কারী এবং বলয় সক্রিয়কারীর কয়েকটা উদাহরণ দেওয়া আছে। এখানে যেমন দেওয়া আছে আমরা এগুলো একটু বই থেকে দেখব। এখানে দেখো অর্থপ্যারা নির্দেশকের উদাহরণ দেওয়া আছে। খুব ইম্পোর্টেন্ট, আমরা এগুলো পড়বো। অর্থপ্যারা নির্দেশকের দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে। খুব ইম্পোর্টেন্ট। আমরা বৈশিষ্ট্যগুলো এখান থেকে পড়বো যে সে কি, কি বৈশিষ্ট্য পাওয়া যায়। এই যে দেখো এখানে ১ নাম্বার বৈশিষ্ট্য, ২ নাম্বার বৈশিষ্ট্য। এবার আসো নিষ্ক্রিয়কারীর কয়েকটা উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো আমাদের মেডিকেলে একবার আসা প্রশ্ন যে নিম্নের কোন মূলকটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? তাইলে অর্থপ্যারা নির্দেশক বলতো, অর্থপ্যারা নির্দেশক কেমন ছিল? অর্থপ্যারা নির্দেশক ছিল যারা তোমার কি করে? যারা যুক্ত হলে এখানে ঋণাত্মকতা তৈরি হয়, তাই না? এবং ইলেকট্রোফাইল গুলো এসে এই ঋণাত্মক অঞ্চলে যুক্ত হয়। এই কারণে তার নাম হলো অর্থপ্যারা নির্দেশক, তাই তো? আচ্ছা, বলতো এই ক্ষেত্রে কোনটা হবে? ওটা এর তো বাদ, সে হলো মেটা নির্দেশক। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে সি। বাকি তিনটাই বাদ, এরা সবাই মেটা নির্দেশক হিসেবে কাজ করে। সো উত্তর হবে কি আমাদের? ব্রোমিন। এখানে আমরা দেখো, এখানে তো আমরা ক্লোরিন লিখছিলাম, তোমরা এখানে ক্লোরিনের জায়গায় যে কোনো হ্যালোজেন থাকলেই আমাদের এটা হবে। তাহলে আমরা এখানে ক্লোরিনের জায়গায় লিখবো যে হ্যালোজেন এক্স। এক্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এক্স বলতে এখানে হ্যালোজেনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে যে কোনো হ্যালোজেন থাকলেই সে কি হিসেবে কাজ করবে? সে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করবে। এখানে দেখো তো বলয় সক্রিয়কারী মূলক, সেম প্রশ্ন। এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাইলে এই যে CnH2 এটা হবে অ্যান্সার। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আসো, এই যে দেখো মেটা নির্দেশক গুলার উদাহরণ দেওয়া আছে। মেটা নির্দেশকের কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পড়ে নিব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার কিছু বিক্রিয়া আমরা একটু শিখবো, সহজ জিনিস। জাস্ট আমাকে তোমরা বলবা
দেখো ফার্স্টে আসো টলোইনের নাইট্রেশন বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো ফার্স্টে আসো যে আমরা যদি টলোইনকে একটু আঁকতে চেষ্টা করি, দেখো তো এটা হলো টলোইন না, CH3। বলতো CH3 সে কি হিসাবে কাজ করে? CH3 এখানে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে, তাই না? অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করলে বলতো কয়টা মাইনাস তৈরি হবে? এইখানে 3টা মাইনাস তৈরি হবে, তাই তো? এবং আমরা বলছিলাম যে ইলেকট্রোফাইলগুলো এই 3টা অঞ্চলে এসে যুক্ত হবে। আচ্ছা, যখনই তোমাদের বলবে নাইট্রেশন বিক্রিয়া, তখনই তোমাদের মাথায় একটা ইলেকট্রোফাইল চলে আসবে, সেটা হলো NO2+। তাহলে কোন ইলেকট্রোফাইলটা নাইট্রেশন বিক্রিয়ায় কাজ করে বা তৈরি হয়? আমরা বলবো NO2+। তাহলে বলো তো টলুইনের ক্ষেত্রে NO2+ কোন কোন জায়গায় যুক্ত হতে পারবে? সে 2টা জায়গায় যুক্ত হতে পারবে। কি কি বলো? ফার্স্টে হলো যে CH3 তো থাকবেই, CH3 এর সাথে ফার্স্টেরটা হলো অর্থ অঞ্চলে যুক্ত হতে পারবে, এবং আরেকটা তৈরি হতে পারবে, সেটা কি? আরেকটা হলো কি প্যারা অঞ্চলে যুক্ত হতে পারবে, তাই না? তাহলে এখানে একটা NO2 যুক্ত হতে পারবে। এই দুইটা যৌগই তৈরি হওয়া সম্ভব। এখন আমরা যদি NO2 কে এখানে না দিয়ে উল্টা পাশের অর্থ অঞ্চলে দেই, কথা আসলে সেম, একই নামকরণ হবে, তখন নাম্বারিং এভাবে করতে হবে, এখন নাম্বারিং এভাবে। সো এখানে দুইটা যৌগ তৈরি হয়, একটা হলো কি, একটা হলো অর্থ নাইট্রোটলুইন, আরেকটা হলো প্যারা নাইট্রোটলুইন। এবং কেন? এটা আসলে অর্থ প্যারা নির্দেশক হওয়ার কারণে হয়েছে, ঠিক আছে? সো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এবার আসো টলোইনের ক্লোরিনেশন বিক্রিয়া, এটা আমাকে তোমরা বলার চেষ্টা করবা। বলতো ক্লোরিনেশন বিক্রিয়া যখনই বলবে, তখন একটা ইলেকট্রোফাইলের কথা তোমাদের সামনে চলে আসবে, সেটা হলো Cl+ ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা টলোইনের সাথে কোন কোন অঞ্চলে যুক্ত হবে? তাইলে 2টা অঞ্চলে যুক্ত হতে পারবে। এক নম্বরে সে কোথায় যুক্ত হবে? এক নম্বরে সে যুক্ত হবে অর্থ অঞ্চলে। আরেকটা সে যুক্ত হতে পারবে, সে আরেকটা কোথায় যুক্ত হতে পারবে? আরেকটা সে যুক্ত হতে পারবে হলো প্যারা অঞ্চলে, তাহলে CH3। সো এই দুইটাই তৈরি হতে পারবে। এই যে এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার যৌগ, দুইটা যৌগ তৈরি হতে পারবে। এবার আসো টলোইনের সালফোনেশন। সালফোনেশন যখনই বলবে, তখনই একটা ইলেকট্রোফাইল তোমাদের মাথায় চলে আসবে, সেটা হলো SO4H, SO3H। এই যৌগটা মনে রাখবা যে SO3H এটা যুক্ত হবে। তাহলে কি করবা? দুইটা জায়গায় যুক্ত করব আমরা, একটা হলো অর্থ অঞ্চলে যুক্ত করবো, আর একটা হলো প্যারা অঞ্চলে। এটা কিন্তু প্যারা অঞ্চলে, যে এটার উল্টা পাশের অঞ্চল প্যারা অঞ্চলে যুক্ত হবে। দেখো তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রোফাইলটা পাওয়া যায়, সেটা হলো CH3+। এটা পাওয়া যায় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আমরা পড়ছিলাম। আমরা যখন টলোইনের প্রস্তুতি শিখছিলাম, তখন আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন সম্পর্কে জানছিলাম, যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, সেটা হলো CH3। তাহলে বলো তো CH3 দুইটা জায়গায় যুক্ত হতে পারবে। এই যে অর্থোজাইলিন, একটা হলো অর্থ অঞ্চলে যুক্ত হতে পারবে, একটা প্যারা অঞ্চলে যুক্ত হতে পারবে, সেটাকে কি বলবা? সেটাকে বলবা প্যারাজাইলিন। আচ্ছা, সো আমরা বুঝতে পারতেছি যদি ইলেকট্রোফাইলটা আমাদের মাথায় থাকে, তাহলে আমরা সব ক্ষেত্রেই বের করতে পারবো। তাইলে প্রথম ক্ষেত্রে নাইট্রেট ইলেকট্রোফাইল, এরপরে Cl+, এরপরে SO3H এবং CH3+। এবার আসো মেটাজাইলিন প্রস্তুতি। মেটাজাইলিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? আমরা তো জানি যে আমাদের নরমালি কি হবে, নরমালি কি হয় যে প্যারা এবং অর্থোজাইলিন তৈরি হয়। মেটাজাইলিন তৈরির জন্য আমরা ব্যবহার করি এখানে CH3I, মানে হলো যে মিথাইল আয়োডাইড। এটাকে কি করা লাগে? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপর চালনা করা লাগে 100°C। তাহলে যে জাইলিনটা তৈরি হয় সেটাকে কি বলে? মেটাজাইলিন বলে, ঠিক আছে? তাহলে এবার আসো, এই যে দেখো অর্থোজাইলিন, মেটাজাইলিন এবং প্যারাজাইলিন, নামগুলো একটু পড়ে নিবা। যে 1,2-ডাইমিথাইল, এখানে নামকরণ কিভাবে করছে? এই যে এখান থেকে নাম্বারিং শুরু করছে, 1, 2, 3, 4, 5 এবং 6। বাকিগুলোর ক্ষেত্রেও সেম। তাহলে 1,3,1,4 ডাইমিথাইল বেনজিন। আচ্ছা, বলতো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আসলে আমরা বলি যে অ্যাসাইলেশন যদি বলে, তাহলে কোনটা আমরা মাথায় রাখি? যে CH3+, এটা আমরা মাথায় রাখি, তাই না? তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস তৈরি হবে বলো। তাহলে কি হবে? এই যে একটা প্যারা যুক্ত হবে, প্যারাতে যুক্ত হবে, একটা মেটাতে অর্থতে যুক্ত হবে। এবং এই ক্ষেত্রে ইলেকট্রোফাইলটা আমরা মাথায় রাখবো, যখন বলবে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তখন আমরা মনে রাখবো। এবার আসো এখানে এটা ইম্পর্টেন্ট যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা হয়, এটাও আমরা এখান থেকে পড়বো। এবার আসো টলুইনের পার্শ্বশিকল জারণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা পড়বো। দেখো বলা হয় কি, টলুইনের জারণের ফলে 2টা বিক্রিয়া হয়। আমরা এই জিনিসটা একটা নতুন একটা স্লাইডে শিখবো। দেখো টলুইনের জারণ, আমরা হেডলাইন দিব এখানে, টলুইনের জারণ। টলুইনের জারণ আমরা দুই ভাবে করতে পারি। দেখো টলুইনের জারণ, ফার্স্টেরটা দেখো, ফার্স্টেরটা আমরা শক্তিশালী জারণ করতে পারি। টলুইনকে কি করতে পারি? আমরা শক্তিশালী জারণ করতে পারি।
তাইলে টলুইনকে ফার্স্টে আমরা কি করতে পারি? ফার্স্টে আমরা শক্তিশালী জারণ করতে পারি। কিভাবে আমরা শক্তিশালী জারণ করতে পারি টলুইনের? দেখো আমরা ফার্স্টে তো টলুইনটা নিব, যে বেনজিন চক্র, তার সাথে হলো CH3। ওর সাথে আমরা কি যুক্ত করব দেখো? ওর সাথে আমরা যুক্ত করব হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। যার ফলে কি হবে? ৩ টা জায়মান অক্সিজেন তৈরি হবে এবং সে শক্তিশালী জারিত হয়ে একটা অ্যাসিড তৈরি করবে। সেটার নাম হলো বেনজোইক অ্যাসিড, COOH। এটা গেল টলুইনের শক্তিশালী জারণের ফলে কি তৈরি হয়। এবার আসো, টলুইনকে যদি আমরা মৃদু জারণ করি, দেখো টলুইনকে যদি আমরা কি করি এবার? মৃদু জারণ। তাহলে টলুইনকে আমরা মৃদু জারণ করব। তাইলে আমরা টলুইন লিখব CH3 প্লাস। এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ক বা প্রভাবক হিসেবে কি ব্যবহার করব দেখো? এই যে ২ টা জিনিস আমরা ব্যবহার করতে পারি। আমরা পানি ব্যবহার করতে পারি বা আমরা এখানে ক্রোমাইল ক্লোরাইড ব্যবহার করতে পারি। ঠিক আছে? CrO2Cl2। দেখো আমরা CrO2Cl2 এটা ব্যবহার করতে পারি, অথবা আমরা পানি ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি তাহলে এখানে কি হবে? এখানে কম অক্সিজেন তৈরি হবে, জায়মান অক্সিজেন। এখানে ২ টা জায়মান অক্সিজেন তৈরি হবে এবং এখানে অ্যাসিড না তৈরি হয়ে এখানে তৈরি হয়ে যাবে হলো একটা অ্যালডিহাইড, সেটাকে বলা হয় বেনজালডিহাইড। ঠিক আছে? সো এই ২ টা বিক্রিয়া আমরা মনে রাখবো যে টলুইনের জারণ ২ ভাবে হতে পারে। একটা হলো শক্তিশালী জারণ, আরেকটা কি হতে পারে? মৃদু জারণ। শক্তিশালী জারণে কি হয়, মৃদু জারণে কি হয় আমরা পড়ব। আচ্ছা, চলে আসো এবার যে ফেনলের বিক্রিয়া। ফেনলের বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। যে ফেনলের নাইট্রেশন, বলতো ফেনলও একটা কি যৌগ? অর্থপ্যারা নির্দেশক। তাহলে নাইট্রেশন বললে মাথায় আমরা কি আনবো? এখানে NO2+। তাহলে এখানে দুটো জিনিস তৈরি হবে, এই যে অর্থনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। পিক্রিক অ্যাসিডের সংকেতটা আমাদের পড়া লাগে এবং এই ক্ষেত্রে পিক্রিক অ্যাসিড তৈরির জন্য ২ টা জিনিস ব্যবহার করা হয় দেখো। ৩ অণু নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো যে পিক্রিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়। ফেনল থেকে তৈরি করা হয়। ফেনলের সাথে ৩ অণু নাইট্রিক অ্যাসিড যুক্ত হয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কি তৈরি করে? পিক্রিক অ্যাসিড তৈরি করে। এবং পিক্রিক অ্যাসিডের নামটা আমরা পড়বো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এবং পিক্রিক অ্যাসিড কোন কাজে ব্যবহৃত হয় দেখো? পোড়া ত্বকে অ্যান্টিসেপটিক রূপে। তাহলে কোনো হাতে বা পায়ে যদি বার্ন হয় বা পুড়ে যায়, তাহলে যে ক্রিমটা আমরা ব্যবহার করি সেটার মধ্যে কি থাকে? পিক্রিক অ্যাসিড থাকে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসো ফেনলের হ্যালোজিনেশন। বলতো হ্যালোজিনেশন বললেই আমাদের মাথায় কোনটা আসবে? আমরা বলবো যে এখানে যে কোনো হ্যালোজেন প্লাস ব্যবহৃত হবে, তাই না? হ্যালোজেন প্লাস। তাহলে এই ক্ষেত্রে দেখো ব্রোমিন দেওয়া ছিল। আমরা যদি ব্রোমিনকে ৩ অণু ব্রোমিন নেই, তাহলে এখানে কি তৈরি হতে পারে? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এমনকি অর্থ এবং প্যারা অবস্থানে কি হবে? যুক্ত হবে। দেখো এই ক্ষেত্রে এটার কেমন পদক্ষেপ পাওয়া যায়? হলদে সাদা পদক্ষেপ পাওয়া যায়। এই জিনিসটা আমরা মনে রাখতে পারি যে ফেনলের যে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল ট্রাইব্রোমোফেনল, এটার ক্ষেত্রে কি হয়? হলদে সাদা পদক্ষেপ পাওয়া যায়। এবার আসো অ্যানিলিনের হ্যালোজিনেশন। সেম জিনিস দেখো তো। হ্যালোজিনেশন বললেই আমরা কি মনে রাখবো? যে কোনো হ্যালোজেন প্লাস। আর অ্যানিলিন বলতে তো এখানে NH2। NH2 একটা কি নির্দেশক? অর্থ প্যারা নির্দেশক। তাইলে এই ক্ষেত্রে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। অ্যানিলিনের নাইট্রেশন, বলতো অ্যানিলিনের নাইট্রেশনে কি হবে? এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম পাওয়া যায় দেখো। বলা হয় কি যে অ্যানিলিনের নাইট্রেশনে আমরা যদি ৭০ থেকে ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, এই ক্ষেত্রে অর্থ এবং প্যারা না পাওয়া গিয়ে কি পাওয়া যায়? মেটা অ্যানিলিন পাওয়া যায়। তাহলে NO2+। NO2+ এখানে কোথায় যুক্ত হয়? মেটা অবস্থানে যুক্ত হয়। সো আমরা এই লাইনটাও পড়বো এবং এই বিক্রিয়াটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়। ঠিক আছে? ওকে। এখানে চলে আসো অ্যানিলিনের সালফোনেশন। সেম জিনিস, সালফোনেশন বললে তখন আমাদের মাথায় কোনটা আসবে? আমাদের মাথায় আসবে SO3H। দেখো এই যে SO3H, এটা কি হয়? মেটা অবস্থানে, প্যারা অবস্থানে যুক্ত হয়েছে, তাই না? আচ্ছা, জুইটার আয়ন দেখো, সালফিনিক অ্যাসিড জুইটার আয়ন হিসেবে কাজ করতে পারে। জুইটার আয়ন কাকে বলে? বলা হয় কি, যদি একটা আয়নের মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুইটা প্রান্তই পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি? জুইটার আয়ন বলি। যেমন ধরো এই যে যে যৌগটা তৈরি হয় সালফানিক অ্যাসিড, এই যৌগটার ক্ষেত্রে দেখো একটা ঋণাত্মক আয়নও পাওয়া যায়, একটা ধনাত্মক আয়নও পাওয়া যায়। এই কারণে এটাকে কি আয়ন বলা হয়? জুইটার আয়ন বলা হয়। তাহলে একটা আয়নই যদি ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা জুইটার আয়ন বলি। এই ক্ষেত্রে দেখো এই যে NO2, বলতে NO2
নাইট্রোমূলক, নাইট্রোমূলক কি হিসেবে কাজ করে? মেটা নির্দেশক। মেটা নির্দেশক হিসেবে যদি কাজ করে তাহলে এখানে কোথায় যুক্ত হবে? মেটা অবস্থানে যুক্ত হবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে মেটা অবস্থানে যুক্ত হয় এবং এই ক্ষেত্রে নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে কি তৈরি হবে? মেটা নাইট্রোবেনজিন তৈরি হবে। ঠিক আছে? ওকে। এরা আসলে তো দেখো তো বেনজিন থেকে কম সক্রিয় নিচের কোনটি? আমরা বলছিলাম যে কম সক্রিয় কিভাবে বোঝা যাবে? কম সক্রিয় বোঝা যাবে যদি মেটা নির্দেশক হয়। দেখো তো এটা মেটা নির্দেশক হবে না, এটাও মেটা নির্দেশক না, এটাও মেটা নির্দেশক না, তাহলে উত্তর হবে গহ, মানে ঘোড়ার গ। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কি? যে বেনজিন, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন এক্ষেত্রে কি হিসাবে কাজ করে? এক্ষেত্রে কম সক্রিয় হিসাবে কাজ করে। এটা দেখো তো, চলে আসো আমরা অ্যালকেন পড়বো। ঠিক আছে, ফার্স্টে আমরা অ্যালকেন থেকে বেসিক কয়েকটা কথাবার্তা শিখবো। এখানে দেখো অ্যালকেনের মধ্যে দেওয়া আছে বেসিক কয়েকটা কথাবার্তা, আমরা সবাই কম বেশি জানি যে অ্যালকেনের ক্ষেত্রে কি পাওয়া যায়? sp3 সংকরায়ন পাওয়া যায়। এরপরে দেখো অ্যালকেনের 1 থেকে 4 যৌগগুলো হলো গ্যাসীয়, 5 থেকে 17 যৌগগুলো হলো কেমন? তরল। এবং অবশিষ্ট যে যৌগগুলো তারা কেমন হয়? বর্ণহীন, গন্ধহীন, মোম সদৃশ কঠিন পদার্থ। সো এগুলো আমরা একটু এখান থেকে দেখে নিব যে মোম সদৃশ কঠিন পদার্থ কাদের বলা হয়। এবার আসো প্যারাফিন বলা হয়, তাই না? প্যারাফিন, অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। কেন প্যারাফিন বলা হয়? কারণ কি এরা হলো রাসায়নিকভাবে কম সক্রিয়। সো এই কারণেই প্যারাফিন বলা হয় অ্যালকেনকে। এটাও কিন্তু মেডিকেলে প্রশ্ন আসে যে প্যারাফিন নিচের কোনটি? তাহলে অ্যালকেন গুলা কি কি বলা হবে? প্যারাফিন বলা হবে। আসো অ্যালকেনের সাধারণ প্রস্তুতি, আমরা একটা নতুন স্লাইড নিব এখানে এবং আমরা অ্যালকেনের প্রস্তুতিগুলো একসাথে লেখার চেষ্টা করব। দেখো অ্যালকেনের প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া সরাসরি মেডিকেলে এমসিকিউতে দিয়ে দিতে পারে। সো আমরা অ্যালকেনের প্রস্তুতিগুলো একটু দেখবো। দেখো এক নাম্বার প্রস্তুতিটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি হতে পারে। বিক্রিয়াটা কেমন? আমরা যখন বেনজিন পড়ছিলাম তখন এই বিক্রিয়াটা আমরা শিখছিলাম। দেখো এই বিক্রিয়াটাতে কি হয়? এই বিক্রিয়াতে আমরা নেই হলো CH3COONA। তাহলে একটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি যে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এটাকে আমরা খুব সহজে মনে রাখি। তাইলে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে কাকে বিক্রিয়া করাই? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে বিক্রিয়া করানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে একসাথে একটা নামে ডাকা হয়, সেটা হলো কি? সোডা লাইম। তাইলে সোডা লাইম ব্যবহার করা হয়। তাইলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি করা হয়? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করা হয়, সাথে কি ব্যবহার করা হয়? সোডা লাইম। বিক্রিয়াটা কি হয় দেখো, বিক্রিয়াটাতে কি হয়? আচ্ছা, এই দেখো বিক্রিয়াটাতে কি হয়? তৈরি হয় হলো CH4 তৈরি হয়, সাথে তৈরি হয় Na2CO3। এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়? এই ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে এই যে দেখো, এই যে COO থেকে NaO পর্যন্ত এই পুরাটা একসাথে মিলে তৈরি করে হলো Na2CO3। আর বাকি যেটা থাকে CH3 আর একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা মিলে কি তৈরি করে? একটা অ্যালকেন তৈরি করে। সো এই বিক্রিয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা আমরা ফার্স্ট বিক্রিয়া হিসেবে শিখি যে অ্যালকেনের প্রস্তুতি। আচ্ছা, এবার আসো 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বরে আমরা পড়ি যে অ্যালকিন থেকে। দেখো অ্যালকিন থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? সহজ, এই বিক্রিয়াটাও আমরা শিখছিলাম যে CH2 ডাবল বন্ড CH2 বলা হয়। এটার সাথে কি করব? আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাবো। কার উপস্থিতিতে? নিকেল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং দুইটা হাইড্রোজেন প্রবেশ করবে। তাহলে এটা হলো CH3 এবং কি CH3।
আচ্ছা, তাহলে এটা গেল 2 নাম্বার বিক্রিয়া। দেখো 3 নাম্বার বিক্রিয়াতে আমরা কি পড়ি? 3 নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে, দেখো অ্যালকাইন থেকে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি পড়ি? আমরা বলি যে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, এখানে আমরা সমতা করব না। হাইড্রোজেনের বিক্রিয়া যদি করাই আমরা, প্রথমে তৈরি হয় CH ডাবল বন্ড CH, এর পরের ধাপে কি তৈরি হয়? এর পরের ধাপে তৈরি হয় CH3 CH3। এক্ষেত্রে আমাদের প্রভাবক হিসাবে আমাদের বিভিন্ন জিনিস ব্যবহৃত হতে পারে, প্লাটিনাম ব্যবহৃত হতে পারে, বা এখানে আমাদের কি ব্যবহৃত হতে পারে? প্লাটিনাম বা নিকেল ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রেও সেম, যে নিকেল ব্যবহৃত হতে পারে, প্লাটিনাম ব্যবহৃত হতে পারে। এই 3টা বিক্রিয়া আমরা পড়ব। তাইলে অ্যালকেনের প্রস্তুতিতে প্রথম বিক্রিয়াটা কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, পরেরটা হলো অ্যালকিন থেকে, এর পরেরটা হলো অ্যালকাইন থেকে। এরপরে আসো 4 নাম্বার বিক্রিয়া। দেখো 4 নাম্বার, 4 নাম্বার বিক্রিয়া হলো শিল্প উৎপাদন। দেখো শিল্প কারখানায় কিভাবে তৈরি করা হয়? শিল্প উৎপাদন বলা হয়, শিল্প কারখানায় তৈরি করা হয় হলো একটা বিশেষ গ্যাস থেকে, সেটা হলো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। এই পুরাটাকে বলা হয় ব্লু গ্যাস। এই ব্লু গ্যাস থেকে তৈরি করা হয়। ব্লু গ্যাসকে কি করা হয়? যে নিকেলের উপর চালনা করা হয়, ব্লু গ্যাসকে নিকেলের উপর চালনা করে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কি তৈরি হয়? CH4 তৈরি হয়। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় হলো শিল্প কারখানায়। বলতো ব্লু গ্যাসের আরেকটা নাম কি? আমরা বলবো ব্লু গ্যাসের আরেকটা নাম হলো ওয়াটার গ্যাস। তাহলে ব্লু গ্যাসের আরেকটা নাম কি? ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস কাকে বলে বা ব্লু গ্যাস কাকে বলে, আমরা সংকেতটা শিখে নিব যে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন, এই দুইটা জিনিস মিলে যে গ্যাসটা তৈরি করে সেটাকে কি বলে? ব্লু গ্যাস বা ওয়াটার গ্যাস। এটা গেল 4 নাম্বার। দেখো 5 নাম্বারে যেটা, সেটা আমাদের সবার ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ায় কি হয়? উডস বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা পড়বো। দেখো এই বিক্রিয়ায় আমরা ব্যবহার করি হলো CH3I, মানে একটা হলো আয়োডাইড ব্যবহার করি, মিথাইল আয়োডাইড। এই ক্ষেত্রে আমরা নিব মিথাইল আয়োডাইড। এই মিথাইল আয়োডাইডের সাথে আমরা বিক্রিয়া করবে হলো সোডিয়াম ধাতু। কি তৈরি হবে? দেখো এখানে আমরা ব্যবহার করব অনার্দ্র ইথার। এখানে প্রভাবক হিসাবে কে কাজ করবে? অনার্দ্র ইথার। অনার্দ্র ইথার যদি এখানে প্রভাবক হিসাবে কাজ করে, কি তৈরি হবে? CH3 CH3, এরপরে 2 অণু সোডিয়াম আয়োডাইড। এক্ষেত্রে আমরা যদি সমতা করতে চাই, তাহলে সমতা করতে গেলে আমরা এদের কি করতে হবে? এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। সো এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। তাহলে এটাকে কি বিক্রিয়া বলে? এটাকে বলে উডস বিক্রিয়া। এটা গেল 5 নাম্বার। এবার আসো আমরা 6 নাম্বার বিক্রিয়াটা শিখি। 6 নাম্বার বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্লিমেনসেন বিক্রিয়া। ক্লিমেনসেন বিক্রিয়া। ক্লিমেনসেন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পড়ি যে এই বিক্রিয়াতে কি হয়? যে CH3CHO, মানে অ্যালডিহাইড ব্যবহৃত হয়, বা কিটোন। এখানে বলা হয় যে কার্বনিল যৌগগুলো ব্যবহৃত হয়, মানে অ্যালডিহাইড কিটোন, এই দুইটা যৌগ ব্যবহৃত হয়। এই দুইটা যৌগকে যদি আমরা কি করি? এই দুইটা যৌগকে আমরা যদি জিঙ্ক অ্যামালগামের উপর দিয়ে চালনা করি, কিসের উপর দিয়ে চালনা করি? আমরা জিঙ্ক অ্যামালগাম। তাইলে এই দুইটাকে আমরা কিসের উপর দিয়ে চালনা করব? এই যৌগটাকে আমরা জিঙ্ক অ্যামালগামের উপর দিয়ে চালনা করব। জিঙ্ক এবং পারদ, অ্যামালগাম। কি হবে এক্ষেত্রে? এটা বোঝার জন্য আমাদের এই জিনিসটা একটু ভেঙে লিখতে হবে। দেখো আমরা লিখবো যে CH3 C ডাবল বন্ড OH, এমন লিখতে পারি না আমরা? এই যৌগটাকে লিখতে পারি। এবার আসো এই যৌগটার যে CO, এই যে CO অঞ্চলটা, এই অঞ্চলটা কি হবে? CH2 দ্বারা প্রতিস্থাপিত হবে। তাইলে আলটিমেটলি এখানে কি হবে দেখো তো? একটা হাইড্রোজেন থাকবে, তাহলে CH3 এই হলো অ্যালকেন তৈরি, তাই না? তাইলে এই ক্ষেত্রে CO এটা কি হবে? প্রতিস্থাপিত হবে। কি দিয়ে প্রতিস্থাপিত হবে? CH2 বা মিথিলিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তার ফলে কি তৈরি হবে? তার ফলে তৈরি হবে হলো একটা অ্যালকেন। ঠিক আছে? এটা গেল আমাদের 6 নাম্বার। এবার আসো আমরা আরেকটা বিক্রিয়া পড়বো, 7 নাম্বার বিক্রিয়া। দেখো 7 নাম্বার, সেটা হলো গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক
থেকে, তাহলে গ্রিগনার বিকারক থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি? যেমন ধরো একটা যদি গ্রিগনার বিকারক আমরা লিখি CH3, একটা যদি গ্রিগনার বিকারক আমরা লিখতে চাই, যেমন ধরো CH3MgI, এই গ্রিগনার বিকারকের সাথে প্রশ্ন আসে কার বিক্রিয়ায়? আমরা বলবো পানির বিক্রিয়ায়। কি তৈরি হবে? আমরা বলবো যে এখানে তৈরি হবে CH4 প্লাস তৈরি হবে MgOHI। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি তৈরি হলো? এক্ষেত্রে আমাদের অ্যালকেন তৈরি হলো, তাই না? এক্ষেত্রে আমাদের কি তৈরি হলো? অ্যালকেন। এটা গেল আমাদের 7 নম্বর বিক্রিয়া। এই 7টা বিক্রিয়া আমরা পড়ব যে অ্যালকেনের প্রস্তুতি, আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে আমরা একটু দেখি, ডিকার্বক্সিলেশন, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে, শিল্প উৎপাদন, উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া, গ্রিগনার বিকারক থেকে বিক্রিয়া। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা এখানে পড়ব। এবার আসো আমরা বইয়ে চলে আসি। এবার আমাদের জন্য সহজ হবে। দেখো এই যে আমাদের প্রথম বিক্রিয়াটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা আমরা এখান থেকে পড়ব যে বিক্রিয়ায় কি হয়, এখানে দেওয়া আছে সুন্দর করে, আমরা বলছি। এখানে সোডা লাইমের কথা বলা আছে, সোডা লাইমের কথাটা পড়বা এখানে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো, দেখো তো জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় নিচের কোনটি উৎপাদন হয়? আমরা একটু আগে পড়ছি অ্যালকেন তৈরি হয়, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? অ্যালকেন। দেখো এই যে কয়লা থেকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা এটা একটু পড়বো যে কয়লা থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, পেট্রোল থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এটাও আমরা একটু রিডিং দিয়ে যাব। এবার আসো এই যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে দেখো, এবং এখানে নিকেল 180°C তাপমাত্রা, এটাও আমাদের মনে রাখতে হবে। অ্যালকাইন থেকে আমরা কিভাবে, এই যে নিকেল 150°C তাপমাত্রায়, এটা আমরা পড়বো যে নিকেল 150°, নিকেল 180°, এখানে নিকেল ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে এটাকে কি বলা হয়? উডস বিক্রিয়া বলা হয়, তাই না? অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা ব্যবহার তৈরি করতে পারি উডস বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এটা আসো এই যে উডস বিক্রিয়া সম্পর্কে একটু বলা আছে। উডস বিক্রিয়া এই যে কার্বনিল যৌগ থেকে, কার্বনিল যৌগ বলতে হলো কি, এই যে কার্বনিল মূলক CO, এটা প্রতিস্থাপিত হয় কি দিয়ে? মিথিলিন মূলক দিয়ে। যে আমরা ক্লিমেনসন বিক্রিয়ার কথা বলছি, এই যে জিঙ্ক অ্যামালগাম এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আমরা একটু লিখে দেই, এই যে এখানে জিঙ্ক অ্যামালগাম ছাড়াও এখানে আরেকটা কি ব্যবহার করা হয়? এখানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা জিনিসে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, কার্বনিল যৌগ উদাহরণ দেওয়া আছে, আমরা এখান থেকে পড়ে নিব। এই দেখো কার্বন শিকল হ্রাসকরণ, এই বিক্রিয়াটা আমরা ওই যে প্রথম বিক্রিয়াটাই, এই যে এই বিক্রিয়াতে কি করা হয়? এই যে জৈব অ্যাসিডের একটা সোডিয়াম লবণ নেওয়া হয়, সোডা লাইমের বিক্রিয়া করে কি করা হয়? অ্যালকেন তৈরি করা হয়, তাই না? আচ্ছা, কোন বিক্রিয়া অ্যালডিহাইড মূলক থেকে মিথিলিন মূলকে পরিণত হয় বলতো? অ্যালডিহাইড মূলক বলতে এখানে CO কে বোঝানো হচ্ছে। তাহলে অ্যালডিহাইড মূলক CHO, তাই না? তাহলে CHO এখানে কি হবে? CHO এটা প্রতিস্থাপিত হয় ক্লিমেনসেন বিক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে? ওকে, এবার আসো এই যে দেখো অ্যাসিড থেকে কিভাবে তৈরি করা হয়। এখানে দেওয়া আছে দেখো গ্রিগনার বিকারক থেকে, এটা আমরা পড়ছি তাই না একটু আগে, যে গ্রিগনার বিকারকের সাথে কার বিক্রিয়ায়? পানির বিক্রিয়ায় যদি আমরা কি পাই? আমরা অ্যালকেন পাই। তাহলে এই বিক্রিয়াগুলো আমরা পড়বো, যে 7-8টা বিক্রিয়া এখানে দেওয়া আছে। এবার আসো অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া আমাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না, বাট আমরা এখান থেকে পড়ে যাব যে অ্যালকেনের বিক্রিয়া কি কি দেওয়া আছে। দেখো এই যে এখানে কত তাপমাত্রায় অ্যালকেনকে আমরা যদি দহন করি, তাহলে দহন তাপ কত তৈরি হয়, এই জিনিসটা দেওয়া আছে, আমরা পড়বো। এখানে আরো কয়েকটা জিনিস দেওয়া আছে, এই যে কেরোসিনের ক্ষেত্রে কি করা হয়, বোতলের ক্ষেত্রে কি করা হয়, জাপানিজ ক্ষেত্রে কোনটা কি মিশ্রণ ব্যবহার করা হয়, এগুলো আমরা একটু লিখে নিব। অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া, এই যে অ্যালকেনকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি, অসম্পূর্ণ দহন এবং পূর্ণ দহনে কি পাওয়া যাবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখব। দেখো জৈব জৈব যৌগের প্রথম সমগোত্রীয় শ্রেণী কাকে বলা হয়? অ্যালকেনকে বলা হয়, তাই না? আচ্ছা, শেষ, আমরা অ্যালকেন টু পর্যন্তই পড়বো। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকেনের কি পড়া লাগবে? অ্যালকেনের আমাদের প্রস্তুতি পড়া লাগবে। বাকি জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, বাট আমরা একটাবার একটু রিডিং দিয়ে চলে যাব। ঠিক আছে? তাহলে অ্যালকেন তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। অ্যালকেন বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এবার চলে যাব অ্যালকিনে। ঠিক আছে? অ্যালকিন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকিন থেকে আমরা সেম বেসিক কয়েকটা জিনিস একটু পড়বো।
যে অ্যালকিন থেকে আমরা বেসিক কয়েকটা জিনিস একটু পড়বো, যে দেখো একক দ্বিবন্ধনযুক্ত যৌগগুলাকে কি বলা হয়? অ্যালকিন বলা হয়। অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত কত পাওয়া যায় এটা আমরা পড়বো, CnH2n। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো অ্যালকিনের কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, এই যে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়বো। দেখো এই জিনিসটা আমরা পড়বো যে অ্যালকিনকে কি বলা হয়? ওলেফিন বলা হয়। প্রশ্ন হলো কেন? এই যে ওলিফিন, ওলিফিন বলা হয় কাকে? ওলিফিন বলা হয় অ্যালকিনকে। প্রশ্ন হলো কেন? আমরা এই জিনিসটা একটু দেখবো। দেখো বলা হয় কি, অ্যালকিন যেমন ধরো আমরা যদি ইথিনের কথা চিন্তা করি, ইথিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করে, সেই যৌগটা হলো CH2Cl, CH2Cl। বলা হয় কি, এই যে যৌগটা সে তৈরি করলো, এই যৌগটা হলো কিছুটা তৈলাক্ত, তৈলাক্ত যৌগ। তৈলাক্ত যৌগ হওয়ার কারণে এবং সকল অ্যালকিন গুলাই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত যৌগ তৈরি করে বলে এটাকে কি বলা হয়? ওলেফিন বলা হয়। সো এটাকে কেন ওলেফিন বলা হয় এই জিনিসটা আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে, যে কেন এটাকে ওলেফিন যৌগ বলা হয়। ওকে, এখান থেকে দেখো কোন ক্ষেত্রে অ্যালকিন ব্যবহার করা হয়? প্লাস্টিক এবং কৃত্রিম সুতা তৈরিতে অ্যালকিন ব্যবহার করা হয়। এবার আসলে অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যালকিনের প্রস্তুতিটাই আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা, চলে আসো আমরা একটা স্লাইড নেই। এখানে আমরা পড়বো হলো অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিনের প্রস্তুতি। দেখো ফার্স্ট প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট। প্রথম যেটা, যে অ্যালকিন, এক নাম্বার যেটা আমরা পড়বো সেটা হলো অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে আমরা কি করতে পারি? অ্যালকিন প্রস্তুত করতে পারি। অ্যালকোহল থেকে কিভাবে? দেখো বলা হয় কি, অ্যালকোহল থেকে আমরা দুই ভাবে প্রস্তুত করতে পারি। কয়ভাবে প্রস্তুত করতে পারি? দুই ভাবে। ফার্স্ট ধাপটা সহজ, যে C2H5OH, এটাকে আমরা কি করব? এটাকে আমরা নিরুদ্দিত করব। আমরা এটা থেকে পানি শোষণ করব। কিসের উপস্থিতিতে? অ্যালুমিনা, Al2। তাইলে এখানে এটাকে আমরা কি করব? এটা থেকে আমরা পানি শোষণ করব অ্যালুমিনার উপস্থিতিতে। তাইলে আমাদের কি তৈরি হবে? আমাদের তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। এটা এটা খুবই সহজ, যে অ্যালকোহল থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি? অ্যালকোহল থেকে আমরা পানি শোষণের মাধ্যমে তৈরি করতে পারি। পানি শোষণ কিভাবে করব? যে আমরা এখানে একটা নিরুদ্দক ব্যবহার করব যে কিনা পানি শোষণ করতে পারে, এবং এই ক্ষেত্রে কি তৈরি হবে? এই ক্ষেত্রে অ্যালকিন তৈরি হবে। এটা হলো প্রথমটা, যে অ্যালকোহল থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে অ্যালকোহল থেকে কার উপস্থিতিতে? Al2O3। এই যে Al2O3 এর উপস্থিতিতে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে অ্যালকোহল থেকে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, যে C2H5OH, এর সাথে আমরা ব্যবহার করব সালফিউরিক অ্যাসিডকে। কাকে আমরা ব্যবহার করব? সালফিউরিক অ্যাসিড, H2SO4। দেখো কি হবে, ফার্স্টে আমরা সালফিউরিক অ্যাসিডকে একটু ভেঙে লিখবো। সালফিউরিক অ্যাসিডকে আমরা এভাবে লিখবো, দেখো যে H, এরপরে HSO4, এটা হলো সালফিউরিক অ্যাসিড। আমরা ফার্স্টে সালফিউরিক অ্যাসিডকে কি করব? ভেঙে লিখবো। ফার্স্টের ধাপে কি হবে? এই দেখো এখান থেকে OH আর এখান থেকে একটা H, এই দুইটা জিনিস মিলে তৈরি করবে হলো পানি। তাহলে পানি হিসাবে বের হয়ে যাবে। আর বাকি যে অংশটা থাকবে, বাকি কি অংশটা থাকবে? দেখো তো, C2H5SO4H, এই যে এই অংশটা, C2H5SO4H, এরকম একটা যৌগ পাওয়া যাবে। এবার C2H5SO4H, এই যৌগটাকে আমরা কি করব? এই যৌগটাকে আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করব। কি দ্বারা আদ্র বিশ্লেষিত করব? পানি। বলতো পানি বলতে আমরা কি জানি? H জানি, আর কি জানি? OH জানি, তাই না? এই ক্ষেত্রে দেখো কি হবে, প্রথমে একটা সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, H2SO4 তৈরি হবে। H2SO4 টা কিভাবে তৈরি হলো আমরা একটু মার্কিং করে দেই। দেখো এখান থেকে একটা OH যাবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা তোমার, এবং এখান থেকে যাবে হলো দেখো SO4। আচ্ছা, তাহলে এখান থেকে যাবে কি আমাদের? এখান থেকে যাবে এবং ওইখান থেকে যাবে হলো SO4। আলটিমেটলি যে জিনিসটা পাওয়া যাবে সেটা হবে কি? CH2CH2। তাহলে CH2CH2 বলতে এখানে আমরা কি বুঝবো? CH2CH2 বলতে এখানে আমরা অ্যালকিন
অ্যালকিনকে বুঝবো, তাই না? ডাবল বন্ড CH2। তাইলে এখানে আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করব, এবং পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করার ফলে কি তৈরি হবে? এখানে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করার ফলে আমাদের অ্যালকিন তৈরি হবে। এটা গেল অ্যালকিনের অ্যালকোহল থেকে কিভাবে আমরা তৈরি করতে পারি। এবার আসো আমরা যেটা পড়বো যে ডাই হ্যালাইড থেকে, এটা বেশি ইম্পর্টেন্ট, 2 নাম্বার দিয়ে আমরা পড়বো যে ডাই হ্যালাইড থেকে। এখন আসো ডাই হ্যালাইড বলতে আসলে কি বোঝানো হয়, যেমন আমরা যদি একটা উদাহরণ তোমাদের দেই যে ডাই হ্যালাইড, যেমন ধরো CH2 CH2 Cl Cl, এটা হলো একটা ডাই হ্যালাইড। কেন ডাই হ্যালাইড? কারণ কি একটা যৌগের মধ্যে দুইটা ক্লোরিন। এবার আসো আমরা যদি এমন লিখি, দেখো আমরা যদি লিখি CH3 CH Cl Cl, এটাও কিন্তু একটা ডাই হ্যালাইড, কারণ কি একটা যৌগে কয়টা ক্লোরিন বা কয়টা হ্যালোজেন? দুইটা। প্রথম ডাই হ্যালাইডকে বলা হয় ভিসেনাল ডাই হ্যালাইড। দেখো ভিসেনাল ডাই হ্যালাইড। প্রথমটাকে কি বলা হয়? প্রথমটাকে বলা হয় যদি দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে থাকে, আর এটাকে বলা হয় জেমিনাল ডাই হ্যালাইড। জেমিনাল ডাই হ্যালাইড। তাইলে ডাই হ্যালাইড আবার কয় ধরনের? 2 ধরনের, ভিসেনাল ডাই হ্যালাইড আর এটা কি জেমিনাল ডাই হ্যালাইড। অ্যালকিন তৈরির জন্য আমরা যে ডাই হ্যালাইডটা ব্যবহার করব সেটা হবে ভিসেনাল ডাই হ্যালাইড। তাইলে তৈরির জন্য আমরা কোনটা ব্যবহার করব? অ্যালকিন তৈরির জন্য ভিসেনাল ডাই হ্যালাইড তৈরি ব্যবহার করব। তাহলে ভিসেনাল ডাই হ্যালাইড আমরা নিব, যেমন ধরো ভিসেনাল ডাই হ্যালাইড কোনটি? আমরা লিখব যে CH2 CH2, এখানে একটা Cl, এখানে একটা Cl। বলা হয় কি ভিসেনাল ডাই হ্যালাইডের সাথে জিঙ্কের বিক্রিয়ায়, কার বিক্রিয়ায়? জিঙ্ক। কি তৈরি হবে দেখো, ফার্স্ট কাজ হলো জিঙ্ক এই দুইটা ক্লোরিনকে নিয়ে যাবে, দুইটা ক্লোরিনকে নিয়ে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। তাইলে আর বাকি থাকে কে দেখো তো? বাকি থাকবে এই দুইটা ক্লোরিন চলে গেলে বাকি থাকবে CH2 ডাবল বন্ড CH2। এটা হলো বিক্রিয়াটা। তাহলে ভিসেনাল ডাইহ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন আমরা তৈরি করতে পারি? জেমিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করা সম্ভব না, আমরা বলবো যে তৈরি করা যাবে না। এবং কিসের উপস্থিতিতে ভিসেনাল ডাইহ্যালাইড থেকে আমরা তৈরি করতে পারি? জিঙ্কের উপস্থিতিতে। আমরা এগুলা পড়বো। আর আর অন্য আরেকটা আরেকটা ভাবে আমরা তৈরি করতে পারি। 3 নম্বরে দেখো আরেকটা ভাবে আমরা তৈরি করতে পারি, আমরা অ্যালকাইন থেকে তৈরি করতে পারি। কি থেকে আমরা তৈরি করতে পারি? অ্যালকাইন থেকে। দেখো অ্যালকাইন থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা লিখবো যে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে 2 অণু হাইড্রোজেনের বিক্রিয়ায় কি হবে দেখো, কি হবে? এখানে আমরা প্রভাবক হিসাবে ব্যবহার করব প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। প্রভাবক হিসাবে আমরা কি ব্যবহার করব? প্রভাবক হিসাবে আমরা ব্যবহার করব হলো প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। তাহলে আমাদের কি তৈরি হবে? আমাদের তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। তাইলে এটা কিভাবে তৈরি হয়? তাহলে অ্যালকাইন থেকে তৈরি হয়। অ্যালকাইন থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি? হাইড্রোজেনের উপস্থিতিতে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ব্যবহার করে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। এবার আসো আমরা বইতে চলে আসি। দেখো এই যে এটা হলো আমাদের প্রথম বিক্রিয়াটা, এটা হলো আমাদের 2 নাম্বার বিক্রিয়াটা, যেটা হলো এই যে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা তৈরি করতে পারি, তাই না? আচ্ছা, আচ্ছা, আসো এরপরে আসো যে এই ক্ষেত্রে এটা দেখো তো কি বলছে, কোন অ্যালকোহলটি নিরুদ্দিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? বলতো নিরুদ্দিত হওয়া বলতে এখানে আসলে কাকে বোঝানো হচ্ছে? যে অ্যালুমিনিয়া, অ্যালুমিনার উপস্থিতিতে কোনটি থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি না? তো দেখো আমরা জানি যে অ্যালকিন তৈরি করার জন্য সর্বনিম্ন 2টা কার্বন দরকার পড়ে। দেখো এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, 2টার বেশি আছে, বাট এখানে নাই। তাহলে এটার উত্তর হবে এ। তাহলে কোনটা থেকে তৈরি করতে পারি না? এ, বা মিথাইল অ্যালকোহল থেকে আমরা তৈরি করতে পারি না, বা মিথানল থেকে আমরা তৈরি করতে পারি না। এখান থেকে আসলে এই যে পেট্রোলিয়াম থেকে আমরা কিভাবে তৈরি করি এগুলো একটু রিডিং পড়বা। পেট্রোলিয়াম থেকে কিসের উপস্থিতিতে তৈরি করা হয়? এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস বাকি আছে এখানে। এই যে এখানে 4 নাম্বার দিয়ে আমরা লিখবো
আচ্ছা, এখানে আসো, এখানে আমরা 4 নাম্বার দিয়ে লিখবো যে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি বলতো? আমরা প্রস্তুত করতে পারি হলো ই বিক্রিয়ার মাধ্যমে। তোমাদের কি মনে আছে আমরা একদম প্রথমে পড়ছিলাম ই বিক্রিয়া? তাহলে ই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? ই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে ই বিক্রিয়াটা এখানে আমরা লিখে দিব। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে ই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা সম্ভব। তাহলে এখানে এটাই লিখছে দেখো, এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তৈরি করা যায়। এরপরে দেখো অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করা যায়, দেখো প্যারাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে তৈরি করা যায়। আচ্ছা, এবার আসো, এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যালকিনের শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানে দেখো দুইটা বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকিন শনাক্ত করতে পারি। একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এক্ষেত্রে কি হয়, ব্রোমিনের যে গাঢ় লাল দ্রবণ, এটা তোমার কি হয়ে যায়, এটা বর্ণহীন দ্রবণে পরিণত হয়ে যায়, তাই না? এরপরে আমরা আরেকটা পরীক্ষার মাধ্যমে পড়ি, সেটা হলো বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষায় কি হয়, গোলাপি বর্ণের দ্রবণ সে কিসে পরিবর্তন হয়ে যায়, সে হলো বর্ণহীনে পরিবর্তন হয়ে যায়, তাই না? এই যে বর্ণহীনে পরিবর্তন হয়ে যায়। তাইলে এক্ষেত্রে দুইটা বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়, অ্যালকিন শনাক্তকরণ করা যায়। তাহলে এখানে গোলাপি বর্ণ কি হয়, দূর হয়ে বর্ণহীনে পরিণত হয়, বর্ণহীন দ্রবণ তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই দুইটা বিক্রিয়া আমরা পড়বো। এখানে দেখো ব্রোমিনের বিক্রিয়াটা তো দেওয়া আছে, বেয়ার দ্রবণের বিক্রিয়াটা আমরা একটু লিখে দিই। বেয়ার দ্রবণের পরীক্ষাটা হলো এরকম যে CH2 ডাবল বন্ড CH2, এখানে দুইটা OH যুক্ত হয়। দুইটা OH যুক্ত হয়ে কি করে, CH2 একটা বন্ধন ভেঙে যায়, CH2, এখানে একটা OH যুক্ত হয়, এখানে একটা OH যুক্ত হয়, এবং এটা হলো কেমন, এটা হলো বর্ণহীন যৌগ, ঠিক আছে? এটা হলো বর্ণহীন যৌগ। আচ্ছা, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা পড়বো, এটা হলো বেয়ার পরীক্ষার বিক্রিয়াটা। বিক্রিয়াটা আমরা এখান থেকে দেখে নিব। আচ্ছা, চলে আসো এবার অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা নিচের কোনটি? দেখো এই যে দেওয়াই আছে যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এছাড়া আরেকটা কোনটা হতে পারে, আরেকটা হলো বেয়ার পরীক্ষা। দুইটার মাধ্যমেই করা যায়। আর বাকিগুলা তো বুঝেই যাচ্ছে, বাকিগুলা অ্যালকিনের জন্য না। একটা টলেন বিকারক অ্যালডিহাইডের জন্য PCl5, এগুলো হলো অ্যালকোহল ইথার শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এতটুকু পর্যন্ত হলো আমরা অ্যালকিন থেকে পড়বো। তাহলে অ্যালকিন থেকে আমরা কি কি পড়লাম, আমরা প্রস্তুতি পড়লাম, অ্যালকিনের কিছু বিক্রিয়া আমরা পড়লাম, অ্যালকিন আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি সেটা আমরা পড়লাম, ঠিক আছে? তো এবার আসো আমরা অ্যালকাইন পড়বো। তো তোমরা আমাকে একটু জানাও যে তোমরা অ্যালকিন বুঝতে পারছো কিনা। অ্যালকিন থেকে মোটামুটি অ্যালকিনের প্রস্তুতি বিক্রিয়াটাই ইম্পর্টেন্ট, খুবই সহজ জিনিস। বাট এখান থেকেই মেডিকেলে প্রশ্ন আসলে আসবে যে অ্যালকিনের প্রস্তুতি নিচের কোনটি, বা অ্যালকিন কিভাবে প্রস্তুত করা হয়, অ্যালকোহল থেকে কিভাবে করা যায়, এই জিনিসগুলো আমাকে একটু জানাও যে একটু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, চলো, তোমরা বুঝতে পারলে আমরা সামনে চলে আসি। আমরা লাস্ট পড়বো হলো অ্যালকাইন, ঠিক আছে? আচ্ছা, অ্যালকাইন থেকেও সেম দেখো কয়েকটা জিনিস, এই যে অ্যালকাইনের সংকেত, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখবো যে অ্যালকাইনের কি কি সংকেত এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো। এছাড়া দেখো অ্যালকাইনের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো। এই যে তরল, এই যে প্রথম যে যৌগগুলো সেগুলো হলো গ্যাস, এবং পরবর্তীতে 5 থেকে 11 পর্যন্ত সদস্যগুলো হলো তরল, তাই তো? 12-র পর থেকে এরা হলো কি, বর্ণহীন ক্রোটহীন। এই জিনিসগুলো আমরা একটু রিডিং পড়বো এখান থেকে। আচ্ছা, এখানে চলে আসো, অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা অ্যালকাইনের প্রস্তুতিটা দেখব। আচ্ছা, চলে আসো আমরা অ্যালকাইনের প্রস্তুতিটা একটু দেখি। অ্যালকাইনের প্রস্তুতি সহজ, অ্যালকাইনের প্রস্তুতি থেকে প্রশ্ন আসতে পারে, অ্যালকাইনের প্রস্তুতি। আচ্ছা, অ্যালকাইনের প্রস্তুতি থেকে প্রথম প্রস্তুতির যেটা আমরা পড়ি সেটা হলো ক্যালসিয়াম কার্বাইড থেকে। দেখো, ক্যালসিয়াম কার্বাইড থেকে। তাইলে প্রথম যে প্রস্তুতিটা আমরা শিখি সেটা হলো কি থেকে প্রস্তুত করা, ক্যালসিয়াম কার্বাইড থেকে। দেখো ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায়, বলা হয় কি, ক্যালসিয়াম কার্বাইড CaC2, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় কি হয়, অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, এটা হলো কি অ্যাসিটিলিন গ্যাস।
তাইলে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে তৈরি করা যায়, যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় কি তৈরি হয়, অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়। এটা গেল প্রথম। দেখো 2 নম্বরে আসো, অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে আমরা প্রস্তুত করতে পারি অ্যাসিটিলিন গ্যাস। দেখো কিভাবে আমরা প্রস্তুত করতে পারি অ্যালকেন থেকে। অ্যালকেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়, দেখো অ্যালকেন যেমন ধরো আমরা যদি নেই CH4, এই অ্যালকেনের সাথে কার বিক্রিয়ায়, অক্সিজেনের বিক্রিয়ায়। অ্যালকেনের সাথে কার বিক্রিয়ায়, আমরা বলবো অক্সিজেনের বিক্রিয়ায়, CH4 সাথে কার বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়ায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হয়? CH ট্রিপল বন্ড CH তৈরি হয়। তাইলে অ্যালকেন থেকে কিভাবে প্রস্তুত করতে পারি? অক্সিজেনের উপস্থিতিতে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হবে? অ্যাসিটিলিন গ্যাস বা অ্যালকাইন তৈরি হবে। ঠিক আছে, এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, ডাই হ্যালাইড থেকে। ডাই হ্যালাইড থেকে। ডাই হ্যালাইড 2 ধরনের ছিল না, মনে আছে? আমরা পড়ছিলাম, দেখো তো কি কি ছিল। একটা ছিল ভিসিনাল, CH2 CH2, এখানে Cl, এখানে Cl। আরেকটা আমাদের কি ছিল? আরেকটা ছিল জেমিনাল, CH3, এরপরে CH, এরপরে ছিল একটা Cl, নিচে ছিল আরেকটা Cl। বলা হয় কি, দুইটার সাথেই কার বিক্রিয়ায়? পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, কার বিক্রিয়ায়? পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? পাওয়া যায় হলো অ্যাসিটিলিন গ্যাস, CH ট্রিপল বন্ড CH। কি পাওয়া যায়? অ্যাসিটিলিন গ্যাস, CH ট্রিপল বন্ড CH। তো অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায় ডাই হ্যালাইড থেকে। তাহলে ডাই হ্যালাইডের সাথে কার বিক্রিয়ায় প্রশ্ন আসে? যেমন আমরা এই যে এখানে দেওয়া আছে, দেখো এই যে ডাই হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকোহলের উপস্থিতিতে। তাহলে এখানে আমরা অ্যালকোহলীয় দ্রবণ নিব, অ্যালকোহলীয় দ্রবণ, এখানে আমরা অ্যালকোহলীয় দ্রবণ নিব। তাহলে ডাই হ্যালাইডের উপস্থিতিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যাসিটিলিন গ্যাস তৈরি করতে পারি, বা এখানে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি, যে কোনো অ্যালকাইন। আচ্ছা, এবার আমরা একটু দেখি কোথায় লেখা আছে। এই যে দেখো ডাই হ্যালাইড থেকে এই বিক্রিয়াটা দেওয়া আছে এখানে। এখানে দেখো টেট্রা হ্যালাইড থেকেও আমরা তৈরি করতে পারি, কিসের উপস্থিতিতে? জিঙ্কের উপস্থিতিতে। এই জিনিসটা আমরা একটু দেখব। আর মোটামুটি এই যে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা তৈরি করতে পারি, এই বিক্রিয়াটাও আমরা দেখব। ক্যালসিয়াম কার্বাইড থেকে, এটা তো বলছি, ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি করতে পারি। আচ্ছা, আর মোটামুটি আর এরকম কিছু নাই, এই কয়েকটা জিনিস আমাদের পড়লেই চলে। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, দেখো তো এটা, দেখো তো ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে কোনটি পাওয়া যায়? আমরা বলছিলাম ক্যালসিয়াম কার্বাইড কোনটা? CaC2। এটাতে কি পাওয়া যায়? অ্যাসিটিলিন পাওয়া যায়, তাই না? এটার সাথে কার বিক্রিয়ায়? এটার সাথে পানির বিক্রিয়ায় কি তৈরি হয়? তৈরি হয় হলো CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, এখানে আসো অ্যালকাইন শনাক্তকারী বিক্রিয়া। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা থেকে আমরা একটু পড়বো। বলা হয় কি, যে অ্যালকাইন, দেখো অ্যালকাইন 2 ধরনের হতে পারে। একটাকে বলা হয় অ্যালকাইন 1, আর বাকিগুলো হলো অন্য। তাহলে অ্যালকাইন 1 কাকে বলে? আমরা বলি, যেমন ধরো কোনো একটা যৌগে যদি অ্যালকাইন কি থাকে, কোনো একটা যৌগে যদি অ্যালকাইন 1 নম্বর কার্বনে অবস্থান করে, অ্যালকাইল মূলকটা কত নম্বর কার্বনে অবস্থান করে? 1 নম্বর কার্বনে অবস্থান করে। তাইলে ওই যৌগটাকে বলা হয় অ্যালকাইন 1 যৌগ। ঠিক আছে, যেমন এই যৌগটার ক্ষেত্রে দেখো অ্যালকাইন কত নম্বর কার্বনে অবস্থান করতেছে? 1 নম্বর কার্বনে। তাহলে অ্যালকাইন 1 যৌগ কাকে বলে? যদি 1 নম্বর কার্বনে কি হয়? অ্যালকাইল মূলকটা থাকে, বা আমরা কি বলি এটাকে? ত্রিবন্ধনটা থাকে। বলা হয় এই যে অ্যালকাইন 1, এই অ্যালকাইন 1 হলো অম্লধর্মী। এই অ্যালকাইন 1 কেমন কেমন ধর্মী? আমরা বলি অম্লধর্মী। এবার হলো প্রমাণ করো যে সে যে একটা অম্লধর্মী পদার্থ, সেটা আমরা প্রমাণ করব যে সে আসলেই কি অম্লধর্মী পদার্থ কি না, যে অ্যালকাইন 1 সে অম্লধর্মী পদার্থ কি না। এটা আমরা প্রমাণ করতে পারি 3টা বিক্রিয়ার মাধ্যমে। দেখো একটা হলো সোডিয়ামের সাথে বিক্রিয়া, 2 নম্বরে আমরা এই যে সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়ায়, 3 নম্বরে আমরা কিভাবে করতে পারি? কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া, যে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া। তাইলে 3টা জিনিসের সাথে, একটা দেখো, একটা হলো সোডিয়ামের সাথে বিক্রিয়ায় সে যদি বিক্রিয়া দেয় তাহলে সে হলো অম্লধর্মী। এরপরে সে যদি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, এবং কি করে? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সে যদি তোমার সিলভার
অ্যালকানাইডের সাদা পদক্ষেপ তৈরি করে। এই যে দেখো এখানে সিলভার অ্যালকানাইডের কেমন পদক্ষেপ পড়ে? আমরা বলি যে সাদা পদক্ষেপ পড়ে। এবার আসো কিউপ্রাসে, যে কপার অ্যালকানাইডের কেমন পদক্ষেপ পড়ে? এই দেখো লাল পদক্ষেপ পড়ে। তাহলে এই ক্ষেত্রে যদি সাদা পদক্ষেপ বা লাল পদক্ষেপ পাওয়া যায় এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সে কি করে দেখো, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সে যদি হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই তিনটা জিনিস আমরা মনে রাখবো। তাইলে আমরা কি কি জিনিস মনে রাখবো? আমরা তিনটা জিনিস মনে রাখবো। তাহলে ১ নম্বরে আমরা মনে রাখবো যে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে সে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। ২ নম্বরে আমরা মনে রাখবো সে সাদা পদক্ষেপ দিবে, সাদা পদক্ষেপ দিবে তার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া যুক্ত সিলভার ক্লোরাইডের সাথে, যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে। ৩ নম্বরে সে কেমন পদক্ষেপ দিবে? সে লাল পদক্ষেপ দিবে। কার সাথে বিক্রিয়া করে সে লাল পদক্ষেপ দিবে? সে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সে লাল পদক্ষেপ দিবে। এই তিনটা জিনিস যদি সে দিতে পারে তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো যে অ্যালকাইল 1 বা অম্লধর্মী একটা যৌগ। এটা আমাদের প্রমাণ আসে যে এমসিকিউর জন্য আসে যে অ্যালকাইল 1 কার কার সাথে বিক্রিয়া করে। আমরা তিনটা জিনিস বলবো, সোডিয়ামের সাথে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে। আমরা যৌগগুলোর সংকেত মনে রাখবো। এই যে যৌগগুলোর সংকেত আমরা মনে রাখবো এবং এই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এবং এই ক্ষেত্রে কি তৈরি করে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে লিখে আছে দেখো, অ্যালকাইন 1 অম্লধর্মী একটা যৌগ। কেন বলছিলাম কেন? কারণ কি সে কি করতে পারে? এখানে এরকম একটা জিনিস বোঝানো হয় যে, যেমন ধরো আমরা যদি লিখি যে CH3, এরপর আমরা যদি লিখি C ট্রিপল বন্ড CH, এই যৌগটা কি একটা অম্লধর্মী যৌগ। এটা কেন এটা অম্লধর্মী বলা হয়? এই কারণে যে ধরো এখানের যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে, এই হাইড্রোজেনটা কি করতে পারে? এই কার্বন, এই হাইড্রোজেনটাকে খুব সহজে তোমার কি করতে পারে? ত্যাগ করতে পারে। যদি সে খুব সহজে ত্যাগ করতে পারে তাহলে তোমার কি হবে? CH3, এরপরে হলো C ট্রিপল বন্ড C প্লাস মাইনাস হয় এবং একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়। হাইড্রোজেন আয়নটা যদি তৈরি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন আয়ন যে ত্যাগ করে তার ক্ষেত্রে কি পাওয়া যায়? সে একটা অ্যাসিডীয় ধর্ম প্রদর্শন করে। এই দেখো অ্যালকাইন 1 অম্লধর্মী, কিন্তু অ্যালকাইন 2, 3 এরা কি হয় না? অম্লধর্মী হয় না। মনে রাখো যে এরা অম্লধর্মী হয় না এবং এরা কি করবে না? ওই তিনটার সাথে বিক্রিয়া করবে না। দেখো যে ইথিলিন এর চেয়ে অ্যাসিটিলিন হলো অধিক অম্লধর্মী। এই লাইনটা মনে রাখবা যে ইথিলিনের চেয়ে অ্যাসিটিলিন কি করতে পারে? খুব তাড়াতাড়ি হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে বা খুব আগের আগে ত্যাগ করতে পারে। এই যে এখানে এই তিনটা বিক্রিয়া দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এই তিনটা বিক্রিয়া আমাদের পড়তে হবে। এখানে আমাদের বিক্রিয়ক গুলা পড়তে হবে। বিক্রিয়ক কারা কারা কাজ করে? সোডিয়াম, এখানে হলো সিলভার অ্যামোনিয়াম নাইট্রেট, কপার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কি কি তৈরি হয় দেখো। এই ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসটা হলো প্রাধান্য পাবে, এই ক্ষেত্রে সাদা পদক্ষেপ, এই ক্ষেত্রে লাল পদক্ষেপ। আচ্ছা, এই ক্ষেত্রে হবে আমাদের কি? সাদা পদক্ষেপ। আর এই ক্ষেত্রে হবে আমাদের কি? লাল পদক্ষেপ। এতটুকু পর্যন্তই আমাদের অ্যালকাইন। ঠিক আছে? অ্যালকাইনে মোটামুটি আর তেমন কিছু নাই। সো আমরা অ্যালকাইন থেকেও কি পড়বো? প্রস্তুতিটা পড়বো এবং অ্যালকাইন থেকে অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 2 ক্ষারধর্মী, এই জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা একটু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এইটুকু পর্যন্ত আমরা অ্যালকাইন পর্যন্ত পড়বো। আজকের ক্লাসে লাস্ট আমরা একটা জিনিস পড়বো, জাস্ট একটা স্লাইডের মধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেটা হলো ওজনীকরণ। আমাদের ওজনীকরণটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সামনের ক্লাসে ওজনীকরণ জিনিসটা আর আসবে না। সো আমরা ওজনীকরণ জিনিসটা আজকের ক্লাসের জন্য লাস্ট টপিক হিসাবে পড়ে যাব, যে ওজনীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো ওজনীকরণ মানে হলো ওজন যুক্ত হওয়া, তাই না? O3 যুক্ত হওয়া। ওজনীকরণ আমরা বেনজিনের ওজনীকরণ শিখছিলাম, যে বেনজিনের ওজনীকরণের ফলে কি তৈরি হয়? অ্যালকাইনের এবং অ্যালকিনের ওজনীকরণ আজকে আমরা একটু পড়ার চেষ্টা করব, যে অ্যালকাইন এবং অ্যালকিন এটার ওজনীকরণ আমরা কিভাবে করতে পারি বা ওজনীকরণের ফলে কি তৈরি হয় এই জিনিসটা আমরা পড়বো। তাহলে ওজনীকরণে মনে রাখবা, ওজনীকরণ মানে হলো কি? O3 যুক্ত হওয়া। ওজনীকরণ মানে কি? ওজনীকরণ মানে হলো O3 যুক্ত হওয়া। এবার আসো ওজনীকরণ কারা কারা দেখায়? তিনজন দেখায়। ওজনীকরণ কারা কারা দেখায়? তিনটা যৌগ। কারা কারা দেখায় বলতো? ১ নম্বরে দেখায় হলো বেনজিন C6H6, ২ নম্বরে দেখায় হলো অ্যালকিন, অ্যালকিন সে ওজনীকরণ বিক্রিয়া দেখায়। ৩ নম্বরে কে দেখায়? অ্যালকাইন। তাহলে এই তিনটা যৌগ কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেখায়। তাহলে ওজনীকরণ বিক্রিয়া কারা কারা দেখায় মনে রাখবা, যে বেনজিন দেখায়,
অ্যালকিন দেখায় আর কে দেখায়, অ্যালকাইন দেখায়। অ্যালকিন এবং অ্যালকাইন, তাহলে এই তিনজন বিক্রিয়া দেখায়। আমরা বেনজিনেরটা পড়ে ফেলছিলাম যে গ্লাইঅক্সাল তৈরি হয়। আজকে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনেরটা পড়বো। দেখো ফার্স্টে আমরা মনে রাখবো অ্যালকাইনের ওজনীকরণের ফলে উৎপাদ তৈরি হয় হলো জৈব অ্যাসিড। কি মনে রাখবো আমরা, উৎপাদ কি তৈরি হবে, জৈব অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট যে অ্যালকাইনের ওজনীকরণের ফলে কি তৈরি হবে, জৈব অ্যাসিড তৈরি হবে। অ্যালকিনের ফলে দেখো, অ্যালকিনের ওজনীকরণের ফলে উৎপাদ দুইটা জিনিস তৈরি হয়। দেখো ফার্স্টেরটা হলো শাখা যুক্ত অ্যালকিন যদি হয়, শাখাযুক্ত অ্যালকিন যদি বিক্রিয়া করে তাইলে তৈরি হবে হলো কিটোন। শাখাযুক্ত অ্যালকিন যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে, কিটোন। আর যদি শাখা বিহীন অ্যালকিন যদি ওজনীকরণ বিক্রিয়া করে, শাখাবিহীন অ্যালকিন যদি ওজনীকরণ বিক্রিয়া করে তাইলে এই ক্ষেত্রে তৈরি হবে অ্যালডিহাইড। তাইলে দুইটা জিনিস তৈরি হতে পারে, অ্যালডিহাইড। তাহলে একটু পর্যন্ত আমরা মনে রাখবো যে অ্যালকিনের ওজনীকরণে উৎপাদ কি কি তৈরি হবে, শাখাযুক্ত অ্যালকিন হলে কিটোন, শাখাবিহীন হলে অ্যালডিহাইড। কিন্তু অ্যালকাইনের সময় সবসময় কি তৈরি হবে, জৈব অ্যাসিড। দেখো আমরা লাস্ট একটু দেখবো যে দেখো অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকিনের ওজনীকরণ, ওজনীকরণ দেখো খুব সহজে জাস্ট এমসিকিউ যেন আমরা দিতে পারি, এই জিনিসটার জন্য আমরা মোটামুটি 3টা উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করবো। দেখো এক নম্বরে আসো, CH2 ডাবল বন্ড CH2, এটার ওজনীকরণের ফলে কি তৈরি হয়, এই জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো। দেখো যদি কোনো অ্যালকিন দেওয়া থাকে আমরা কি করব, শর্টকাট নিয়ম ফলো করব। আমরা ফার্স্টে কি করব, আমরা অ্যালকিনের যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটাতে এরকম একটা মার্কিং করব বা কাটা দিব। দ্বিবন্ধনটাতে কাটা দিয়ে আমরা কি করব, দুই পাশে কার্বন সংখ্যা দেখার চেষ্টা করব এবং দুই পাশে কোনো শাখা আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। দেখো তো এটার ক্ষেত্রে কি দুই পাশে কার্বন কয়টা, একটা একটা করে, এবং দুই পাশে কি কোনো শাখা আছে, নাই। তাহলে এক কার্বন বিশিষ্ট দুইটা অ্যালডিহাইড আমরা লিখে দিব। দেখো বলো তো এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড গুলো কি হয়, HCHO প্লাস হলো HCHO। তাহলে দুইটা অ্যালডিহাইড তৈরি হবে। কেন দুইটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, দুই পাশে একটা একটা করে কার্বন, এবং এখানে কি কোনো শাখা আছে, শাখা নাই দেখে এখানে কি তৈরি হলো, অ্যালডিহাইড। আচ্ছা আমরা আরেকটু বললে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যদি এখন একটা যৌগ লিখি, দেখো CH2 ডাবল বন্ড CH3 CH3, এই যৌগটার ক্ষেত্রে দেখো, এই যৌগটার ক্ষেত্রে দেখো ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হলো আমরা এখানে দ্বি বন্ধনটাতে একটা মার্কিং করব, ক্রস দিব। এবার আমরা কি করব, এই পাশে কার্বন সংখ্যা, এই পাশে কার্বন সংখ্যা দেখবো। দেখো এক পাশে হলো একটা, এক পাশে হলো 3টা। এখানে কোনো শাখা নাই কিন্তু এখানে শাখা আছে। তাহলে এই পাশের কার্বন দিয়ে আমরা কি করব, কিটোন তৈরি করব, এই পাশের কার্বন দিয়ে অ্যালডিহাইড তৈরি করব। তাহলে বলো তো এই পাশের কার্বন দিয়ে অ্যালডিহাইড কি তৈরি হবে, একটা কার্বন যেহেতু CHO, আর ওইখানে 3টা কার্বন দিয়ে কিটোন কি তৈরি হবে, CH3 CO CH3। এটা হলো কিটোন। লাস্ট আরেকটা উদাহরণ আমরা একটু দেই। দেখো লাস্ট উদাহরণ যদি আমরা লিখি যে CH3 CCH3 ডাবল বন্ড CCH3 CH3, এই ক্ষেত্রে দেখো তো কি হবে, এই ক্ষেত্রে সেম আমরা কি করব, ফার্স্টে দ্বিবন্ধনটা খুঁজে বের করব। এবার আমরা দেখব দুই পাশে শাখা আছে এবং দুই পাশে 3টা করে কার্বন। তাহলে বলো তো দুই পাশেই যদি শাখা থাকে তাহলে লিখতে হবে CH3 CO CH3। এরপরে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে CH3 CO CH3। তাহলে দুইটা কিটোন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আমরা আসো লাস্ট আরেকটা উদাহরণ দেই। দেখো এটা কি হবে, 4 নাম্বার। দেখো আমরা যদি যৌগটা এরকম লিখি CH3 CH ডাবল বন্ড C CH3 CH2 CH3, এই যৌগটা কি হবে, এটাকে আমরা কি করব, আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা দ্বিবন্ধনটাকে ভাঙবো। এক পাশে 2টা কার্বন, এক পাশে 4টা কার্বন, এক পাশে শাখা আছে, এক পাশে শাখা নাই। তাহলে যে পাশে শাখা নাই সেটা দিয়ে আমাদের কি তৈরি করতে হবে, অ্যালডিহাইড তৈরি করতে হবে। তাহলে বলতো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কি হবে, CH3 CHO। আর এই পাশে কি পাবো আমরা, 4 কার্বন বিশিষ্ট একটা কিটোন। তাহলে আমরা লিখতে পারি CH3 CO CH
টু সিএইচ থ্রি, তাহলে এটার ক্ষেত্রে এই জিনিসটা তৈরি হবে। তাহলে এটা হলো কি অ্যালডিহাইড, অ্যালকিনের ক্ষেত্রে ওজনীকরণের ফলে অ্যালডিহাইড এবং কিটোন। এবার আসো আমরা অ্যালকাইনের ক্ষেত্রে দেখবো। দেখো অ্যালকাইন খুবই সহজ। অ্যালকাইন যদি দেওয়া থাকে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এই ক্ষেত্রে কোনো শাখা বা শাখার কোনো ব্যাপার থাকবে না। এক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট ত্রিবন্ধনটাকে ভাঙবো, দুই পাশে কার্বন সংখ্যা দেখে অ্যাসিড দিব। তাহলে সি ডাবল ও এইচ, আর আরেকটা অ্যাসিড কি তৈরি হবে, এইচ সি ডাবল ও এইচ। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে দেখো তো, 2 নম্বরে যদি আমরা এরকম একটা যৌগ দেই সিএইচ থ্রি সিএইচ CH3 ট্রিপল সি CH3, এই যৌগটার ক্ষেত্রে কি হবে দেখো তো। আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে ত্রিবন্ধনটাকে ভাঙবো, দুই পাশে কার্বন সংখ্যা দেখবো। দেখো তো দুই পাশে দুটা দুটা করে কার্বন, তাহলে আমাদের যৌগটা কি তৈরি হবে, CH3 C ডাবল ও H, এটা হবে একটা যৌগ। আর একটা যৌগ হবে CH3 C ডাবল ও H। তাহলে শুধুমাত্র অ্যাসিডে তৈরি হবে, অন্য কিছু তৈরি হবে না। তাইলে আশা করি ওজনীকরণ তোমরা বুঝতে পারছো, এবং অ্যালকিনের ওজনীকরণ এবং অ্যালকাইনের ওজনীকরণ। তাহলে মোটামুটি আজকের ক্লাস আমরা একটু পর্যন্তই রাখবো, একটু পর্যন্তই আমরা শেষ করব। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এর পরের থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করব এবং এস্টারের আগ পর্যন্ত পড়ার চেষ্টা করব। সো আমরা আজকে যা পড়াইছি তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ।